বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত সুধীবৃন্দ, আসসালামু আলাইকুম। মহান মে দিবস উপলক্ষে আয়োজিত আজকের অনুষ্ঠানে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা। এই অনুষ্ঠানে প্রধান অতিথির আসন অলঙ্কৃত করেছেন সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা, বাংলাদেশের মেহনতি মানুষের নেত্রী, গণতন্ত্রের মানুষ কন্যা, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। Excellencies, distinguished ladies and gentlemen, Assalamu alaikum and a very good morning. On behalf of the Ministry of Labour and Employment, we convey our sincerest felicitation to you all on the occasion of Great May Day. Distinguished guests, we are indeed honoured and privileged, daughter of Father of the Nation, Honourable Prime Minister, Government of the People's Republic of Bangladesh, Her Excellency Sheikh Hasina MP is gracing the occasion as chief guest. অনুষ্ঠানে সভাপতিত্ব করছেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত মাননীয় প্রতিমন্ত্রী, বীর মুক্তিযোদ্ধা জনাব মোহাম্মদ নজরুল ইসলাম চৌধুরী এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি জনাব HM ইব্রাহিম এমপি। উপস্থিত আছেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সম্মানিত সচিব জনাব মোহাম্মদ মাহবুব হোসেন। শ্রমিক প্রতিনিধি হিসেবে উপস্থিত আছেন জাতীয় শ্রমিক লীগের সভাপতি জনাব নূর কুতুব আলম মান্নান। মালিক প্রতিনিধি হিসেবে উপস্থিত আছেন বাংলাদেশ এমপ্লয়ার্স ফেডারেশনের সভাপতি জনাব আরদাশের কবির। অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন বাংলাদেশস্থ ILOর কান্ট্রি ডিরেক্টর মিস্টার তৌমো পৌতি আইনেন। আরও উপস্থিত আছেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীন শ্রম অধিদপ্তরের মহাপরিচালক অতিরিক্ত সচিব জনাব মোহাম্মদ তরিকুল আলম। সুধী মণ্ডলী, বিশ্বের মেহনতি মানুষের ঐক্য ও সংহতির প্রতীক মহান মে দিবস 1886 সালের মে মাসে আমেরিকার শিকাগো শহরের হেই মার্কেটে শ্রম অধিকার প্রতিষ্ঠায় যে সকল শ্রমিক দৃঢ় প্রত্যয়ে জীবন উৎসর্গ করেছিলেন তাদের বিদেহী আত্মার প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন এবং বিশ্বের সকল মেহনতি মানুষের সাথে একাত্মতা প্রকাশ করতে অন্যান্য বছরের মতো এবারও বাংলাদেশে যথাযোগ্য মর্যাদায় জাতীয়ভাবে এই দিবসটি পালিত হচ্ছে। সুধীবৃন্দ, আজকের অনুষ্ঠানের প্রথম পর্বে রয়েছে আলোচনা অনুষ্ঠান এবং দ্বিতীয় পর্বে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। Ladies and gentlemen, today we have for you discussion meeting to be followed by a cultural show. মাননীয় প্রধানমন্ত্রীর সদয় অনুমতিক্রমে মহান মে দিবসের অনুষ্ঠানমালা শুরু করছি। অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত ও তর্জমা করছেন মাওলানা মিজানুর রহমান। Recitation from the Holy Quran, Maulana Mizanur Rahman. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فإذا قضيت الصلاة فانتشروا في الأرض وابتغوا من فضل الله واذكروا الله كثيرا لعلكم تفلحون. واذكروا الله كثيرا لعلكم تفلحون.
صدق الله مولانا العظيم। মহান আল্লাহ ইরশাদ করেন, অতঃপর সালাত শেষ হলে তোমরা জমিনে ছড়িয়ে পড়ো এবং আল্লাহর অনুগ্রহ অর্থাৎ জীবিকা সন্ধান করো ও আল্লাহকে খুব বেশি স্মরণ করো যাতে তোমরা সফল কাম হও। ওমা আলাইনা ইল্লাল বালাগ। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখন পবিত্র গীতা থেকে পাঠ করছেন অসীম চৌধুরী। Now, recitation from the Holy Gita, Mr. Oshim Chaudhary. Om Namo Bhagavate Vasudevaya. Srimad Bhagavad Gita Titiya Adhyaya Karma Yoga. Niyatam kuru karma tvam karma jeyohi akarmanam shariru yatrapi chate na pashidet akarmanam. তুমি নিয়তই কাজ করে যাও, কাজ না করার অপেক্ষা কাজ করা অনেক ভালো। তাছাড়া কাজ না করলে শরীর যাত্রাও নির্বাহ হবে না, অর্থাৎ কাজ ছাড়া কেহ বাঁচতে পারবে না। মানুষের মঙ্গলের জন্য দুইটি পথের নির্দেশ দেওয়া হয়েছে, একটি জ্ঞান ও অপরটি নিষ্কাম কর্ম। নিষ্কাম কর্মের পথ অবলম্বন করাই ভালো। মানুষকে সৃষ্টি সেরা জীব হিসেবে হিংসা, বিদ্বেষ, কাম, ক্রোধ, লোভ ও মোহ ত্যাগ করে সাম্য, ঐক্য ও সম্প্রীতি গড়ে তোলার মাধ্যমে সকলে মিলেমিশে কাজ করলে জাতির উন্নয়ন ও সমৃদ্ধি বয়ে আনবে। ওম সব্বে ভবন্তু সুখিনঃ সব্বে সন্তু নিরাময়া সব্বে বদ্ধানি পশ্যন্তু মা কচ্ছিৎ দুঃখভাগো ভবেৎ। সকলেই সুখী হোক, সকলেই রোগমুক্ত হোক, সকলেই মঙ্গল লাভ করুক, কেহ যেন দুঃখ ভোগ না করেন। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। এবারে পবিত্র বাইবেল থেকে পাঠ করছেন প্যাস্টর প্রিন্স স্যামুয়েল সরেন। Recitation from the Holy Bible, Pastor Prince Samuel Soren. আমাদের ত্রাণকর্তা প্রভু যীশু খ্রিস্টের গৌরব স্বীকার করে পবিত্র বাইবেল থেকে পাঠ করছি। যে অল্প পরিমাণে বীজ বুনে সে অল্প পরিমাণে শস্যও কাটিবে, আর যে ব্যক্তি আশীর্বাদের সহিত বীজ বুনে সে আশীর্বাদের সহিত শস্যও কাটিবে। আর ঈশ্বর তোমাদিগকে সর্বপ্রকার অনুগ্রহের উপচয় দিতে সমর্থ, যেন সর্ববিষয় সর্বদা সর্বপ্রকার প্রাচুর্য থাকায় তোমরা সর্বপ্রকার সৎকর্মের নিমিত্ত উপচিয়া পড়ো। পবিত্র এই বাণীগুলো 2 করিন্থীয় 9 অধ্যায়ের 6 থেকে 8 পদের মধ্যে লিপিবদ্ধ রয়েছে। মঙ্গলময় ঈশ্বর এই পৃথিবীস্থ প্রত্যেকটি মানুষের জীবনকে তার সমস্ত আশীর্বাদে পরিপূর্ণ করতে চান। শুধু প্রত্যেকটি মানুষের দায়িত্ব হচ্ছে প্রেমময় ঈশ্বরের উপর সম্পূর্ণ বিশ্বাস ও নির্ভর করে তার প্রদত্ত জ্ঞান ও শক্তি অনুসারে জীবনের মৌলিক চাহিদা পূরণের জন্য স্ব পরিশ্রমের দ্বারা আশীর্বাদ বীজ বপন করা। এর ফলস্বরূপ যে মঙ্গল তিনি প্রচুর রূপে দান করবেন, সেই ফলবান জীবন দ্বারা তখন প্রত্যেকটি মানুষ, জাতি, সমাজ ও দেশের সার্বিক উন্নয়নের জন্য উত্তম এবং সফল ভূমিকা রাখতে সক্ষম হবে। আজকের এই মহতী দিবসে বিশ্বের সকল শ্রমজীবী মানুষের জীবন দেশ উন্নয়নের এই অগ্রযাত্রায় উজ্জীবিত হোক, এই শুভ কামনা ও প্রার্থনা করে পবিত্র বাইবেল পাঠ শেষ করছি। আমেন। এখন পবিত্র ত্রিপিটক থেকে পাঠ করছেন ভদন্ত বুদ্ধানন্দ মহাথেরো। Now, recitation from the Holy Tripitaka, Venerable Buddhananda Mahathero. Namo Tacha Bhagavato Arahato Samma Sambuddhacha Buddhang Saranang Gacchami Dhammang Saranang Gacchami Sanghang Saranang Gacchami। সেই ভগবান অর্হৎ সম্যক সম্বুদ্ধকে
বন্দনা জানিয়ে বুদ্ধ ধর্ম সঙ্গের স্মরণ নিয়ে শুরু করছি পবিত্র ত্রিপিটক পাঠ। কাম্মাচ্চা কম্মে কাম্মা দায়াদ কাম্মা জোনে কাম্মা বন্ধু কাম্মা পাটিচারণ ইয়াং কাম্মাং কারিষ্যামি কল্যাণাং বা পাপকাং বা তৎসতয়াত ভাবিষ্যামিতি। এর অর্থ হলো কর্মই আমার শরীর, কর্মই আমার উত্তরাধিকারী, কর্মই আমার গতি, কর্মই আমার বন্ধু, কর্মই আমার আশ্রয়। কল্যাণ বা পাপ যে যেরকম কর্ম সম্পাদন করবে সে সেইরূপ কর্মের উত্তরাধিকারী হবে। বুদ্ধ আরও বলেছেন, কৃষি, বাণিজ্য, গোপালন, সৈনিকের কাজ, রাজকর্ম কিংবা যে কর্মের দ্বারা জীবিকা নির্বাহ করো সে কর্মে দক্ষ, পরিশ্রমী এবং উপায়কুশল হওয়া উচিত। যে কাজ যে প্রণালীতে সম্পাদন করতে হয় সেই কাজ সেই প্রণালীতে সম্পাদন করা হলে কাজটা জীবনে উন্নতি, সমৃদ্ধি ও সফলতা লাভ করতে সক্ষম হবে। সাব্বে সাত্তা সুখিতা ভবন্ত, জগতের সকল প্রাণী সুখী হোক। সম্মানিত সুধী, প্রতিবন্ধী জনগোষ্ঠীর তথ্য অধিকার রক্ষার্থে অনুষ্ঠানটি বিশেষ সাংকেতিক ভাষায় উপস্থাপন করছেন মনোয়ার হোসেন ও শিরিন রূপা। সম্মানিত অতিথিবৃন্দ, মহান মে দিবসে এবারের প্রতিপাদ্য শ্রমিক মালিক গর্ব দেশ, স্মার্ট হবে বাংলাদেশ। এখন স্বাগত বক্তব্য রাখবেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সম্মানিত সচিব জনাব মোহাম্মদ মাহবুব হোসেন। Ladies and gentlemen, may I have the pleasure to call upon Mr. Mohammad Mahbub Hussain, respected Secretary, Ministry of Labour and Employment, to please deliver address of welcome. বিসমিল্লাহির রহমানির রহিম। মহান মে দিবস উদযাপন উপলক্ষে আয়োজিত আজকের অনুষ্ঠানে প্রধান অতিথি বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এমপি, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের পক্ষ থেকে আপনাকে জানাচ্ছি সশ্রদ্ধ সালাম ও স্বাগতম। মে দিবস অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা জনাব মোহাম্মদ নজরুল ইসলাম চৌধুরী এমপি, মন্ত্রী পরিষদের মাননীয় সদস্যবৃন্দ, মাননীয় উপদেষ্টাবৃন্দ, সংসদীয় স্থায়ী কমিটির মাননীয় সভাপতি ও সদস্যগণ, মাননীয় সংসদ সদস্যবৃন্দ, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক, সরকারের সিনিয়র সচিব ও সচিবগণ, বাহিনী কর্মকর্তাবৃন্দ, কূটনীতিকবৃন্দ, শ্রম অধিদপ্তরের মহাপরিচালক, কলকারখানা প্রতিষ্ঠান অধিদপ্তরের মহাপরিদর্শক, আইএলও কান্ট্রি ডিরেক্টর মিস্টার টুমো পুটিয়ানিন সহ বিভিন্ন উন্নয়ন সহযোগী সংস্থার প্রতিনিধিবৃন্দ, বাংলাদেশ এমপ্লয়ার্স ফেডারেশন বিজিএমএ, বিকেএমএ এর প্রতিনিধিবৃন্দ, জাতীয় শ্রমিক লীগের সভাপতি, সরকারি ও বেসরকারি দপ্তর সংস্থার অতিথিবৃন্দ, বিভিন্ন শ্রমিক ও মালিক সংগঠনের নেতৃবৃন্দ, শ্রমিক ভাই ও বোনগণ, বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ, উপস্থিত সম্মানিত সুধী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুভ সকাল। শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। শুরুতে আমি গভীর শ্রদ্ধায় স্মরণ করছি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, স্বাধীনতার মহান স্থপতি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। বিনম্র শ্রদ্ধায় স্মরণ করছি ৭৫-এর ১৫ আগস্ট নির্মম হত্যাকাণ্ডের শিকার বঙ্গমাতা ফজিলাতুন্নেসা মুজিব সহ বঙ্গবন্ধু পরিবারের সদস্যবৃন্দ ও সকল শহীদকে। স্মরণ করছি মুক্তিযুদ্ধে জীবন উৎসর্গকারী সকল বীর মুক্তিযোদ্ধা, শহীদ এবং নির্যাতিতা মা বোন সহ জাতীয় চার নেতাকে। মে দিবসের এবারে প্রতিপাদ্য শ্রমিক মালিক গর্ব দেশ, স্মার্ট হবে বাংলাদেশ। মহান মে দিবসে বাংলাদেশ সহ বিশ্বের সকল শ্রমজীবী মানুষকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। সম্মানিত সুধী, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, স্বাধীনতার মহান স্থপতি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছিলেন কৃষক, শ্রমিক, মেহনতি মানুষের অধিকার আদায়ের অগ্রপথিক। 1975 সালের 25 জানুয়ারি তিনি তার এক বক্তৃতায় বলেন, কোট, আপনি চাকরি করেন, আপনার মায়না দেয় ওই গরিব কৃষক, আপনার মায়না দেয় ওই গরিব শ্রমিক, আপনার সংসার চলে ওই টাকায়, আমি গাড়ি চড়ি ওই টাকায়, ওদের সম্মান করে কথা বলেন, ওদের ইজ্জত করে কথা বলেন, ওরাই মালিক, আনকোট। বঙ্গবন্ধুর জীবনের সাধনা ছিল শোষণহীন সমাজ গঠনের। স্বাধীনতার পরপরই বঙ্গবন্ধু মে দিবসকে রাষ্ট্রীয় স্বীকৃতি দেন। বঙ্গবন্ধু মে দিবসে সরকারি ছুটি ঘোষণা করেন। শ্রমিকের ন্যায্য অধিকার নিশ্চিত করতে মজুরি কমিশন গঠনের মাধ্যমে শ্রমিকদের জন্য নতুন বেতন কাঠামো ঘোষণা করেন। স্বাধীনতার পরপরই বঙ্গবন্ধু শ্রমনীতি ঘোষণা করেন। সম্মানিত উপস্থিতি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের উদ্যোগেই বাংলাদেশ 1972 সালের 22 জানুয়ারি আন্তর্জাতিক শ্রম সংস্থা আইএলওর সদস্যপদ লাভ করে।
একই দিনে বাংলাদেশ আইএলওর 29টি কনভেনশন অনুসমর্থন করে। এটি একটি বিরল ঘটনা, যা শ্রমজীবী মানুষের জীবনমান উন্নয়ন ও তাদের অধিকার রক্ষায় এক অনন্য স্বীকৃতি। অনুসমর্থনকৃত কনভেনশনসমূহের মধ্যে 5টি কনভেনশনে ছিল আইএলওর মৌলিক কনভেনশন। মাননীয় প্রধানমন্ত্রীর উদ্যোগে 1998 এবং 2001 সালে আরও 2টি কনভেনশন অনুসমর্থন করা হয়। সর্বশেষ 2022 সালে কাজে যোগদানের ন্যূনতম বয়স সংক্রান্ত আইএলও কনভেনশনটি অনুসরণ করা হয়, যা মাননীয় প্রধানমন্ত্রী সরাসরি নির্দেশনার আলোকে। অনুসমর্থনকৃত আইএলও কনভেনশন সমূহের সাথে মিল রেখে সময় সময় শ্রম আইন বিধানসমূহ যুগোপযোগী করা হয়। শিল্প ও শ্রমিক সংক্রান্ত আইনসমূহ সমন্বয় করে 2006 সালে প্রণীত হয় বাংলাদেশ শ্রম আইন 2006, যা প্রয়োজনীয়তা নিরিখে 2013 এবং 2018 সনে সংশোধন করা হয়েছে। বর্তমানে আইনটি অধিকতর সংশোধনের কাজ চলমান রয়েছে। 2015 সনে বাংলাদেশ শ্রম বিধিমালা 2022 সালে সংশোধন করা হয়েছে। এছাড়া 2013 সালে জাতীয় পেশাগত স্বাস্থ্য নিরাপত্তা নীতিমালা, 2015 সালে গৃহকর্মী সুরক্ষা কল্যাণ নীতি, 2022 সালে জাতীয় কর্মসংস্থান নীতি প্রণয়ন করা হয়েছে। স্মার্ট বাংলাদেশ গঠনের লক্ষ্যে অনলাইন লেবার ইন্সপেকশন ম্যানেজমেন্ট অ্যাপ্লিকেশন, শ্রমিকদের তথ্য ভাণ্ডার গঠনে লেবার ইনফরমেশন ম্যানেজমেন্ট সিস্টেম, অনলাইনে ট্রেড ইউনিয়ন রেজিস্ট্রেশন এবং পাবলিকলি অ্যাক্সেসিবল ডাটাবেস তৈরি করা হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রীর অব্যাহত নেতৃত্ব সরাসরি নির্দেশনায় ইতিমধ্যে তৈরি পোশাক খাত সহ 42টি সেক্টরের ন্যূনতম মজুরি নির্ধারণ করা হয়েছে। শ্রম আদালতে মামলাসমূহের দ্রুত নিষ্পত্তির লক্ষ্যে 2019 থেকে 2022 সালের মধ্যে আরও 6টি নতুন শ্রম আদালত প্রতিষ্ঠা করা হয়েছে। কর্মসংস্থান অধিদপ্তর গঠন চূড়ান্ত পর্যায়ে রয়েছে। বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন আরএমজি ব্যতীত অন্যান্য খাতের শ্রমিকদের এবং কেন্দ্রীয় তহবিল গঠনের মাধ্যমে শতভাগ রপ্তানিমুখী শিল্প সেক্টরে কর্মরত শ্রমিক ও শ্রমিকের পরিবারের আর্থসামাজিক উন্নয়নের লক্ষ্যে বিভিন্ন ধরনের আর্থিক সহায়তা প্রদান করা হচ্ছে। করোনাকালে কর্মহীন হয়ে পড়া শ্রমিক সহ দুস্থ শ্রমিকদের জন্য সামাজিক সুরক্ষা বাস্তবায়ন নীতিমালা 2020 মাননীয় প্রধানমন্ত্রী করে দিয়েছেন, সেটি বাস্তবায়ন চলমান রয়েছে। কর্মক্ষেত্রে নিহত এবং স্থায়ী পঙ্গুত্ব বরণকারী শ্রমিকদের দীর্ঘমেয়াদী আর্থিক সহায়তা প্রদানের লক্ষ্যে 2022 সালে এমপ্লয়মেন্ট ইনজুরি স্কিম চালু করা হয়েছে। তাছাড়া 1,90,000 শিশুকে ঝুঁকিপূর্ণ শ্রম থেকে প্রত্যাহার করা হয়েছে। প্রিয় শ্রমিক মালিক ভাই বোনেরা, মালিক শ্রমিকের মধ্যে বর্তমানে বিদ্যমান সৌহার্দ্যপূর্ণ সহ অবস্থান ভবিষ্যতে অব্যাহত থাকবে মর্মে আমার দৃঢ় বিশ্বাস। শ্রমিকগণই শ্রম দিয়ে মালিকের কারখানা চালু রেখে অর্থ উপার্জনের পথ করে দেন। আবার এই কারখানাগুলো আছে বলেই শ্রমিকগণ জীবিকা নির্বাহের লক্ষ্যে অর্থ উপার্জন করতে পারছেন। এক্ষেত্রে মালিক শ্রমিক সম্পর্ক অত্যন্ত গুরুত্বপূর্ণ। মালিককে যেমন শ্রমিকের সুবিধা অসুবিধা দেখতে হবে, শ্রমিকের ন্যায্য মূল্য সঠিক কর্মপরিবেশ নিশ্চিত করতে হবে, তেমনি কারখানার উৎপাদনশীলতা বৃদ্ধিতে শ্রমিকদেরও নিষ্ঠার সাথে কাজ করতে হবে। সম্মানিত ভদ্র মহিলা মহোদয়গণ, প্রতিযোগিতাময় বিশ্বে টিকে থাকার লক্ষ্যে সরকারের পাশাপাশি শ্রমিক এবং মালিকের সুসম্পর্ক বজায় রাখার মাধ্যমে কলকারখানার উৎপাদন বৃদ্ধিতে আমাদের সবাইকে আরও বেশি নিবেদিত হতে হবে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণের লক্ষ্যে মাননীয় প্রধানমন্ত্রী ঘোষিত 2041 সালের মধ্যে উন্নত, সমৃদ্ধ, ক্ষুধামুক্ত, দারিদ্র্যমুক্ত স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে আমাদের প্রধান ব্রত হবে শ্রমিক মালিক একত্র হয়ে কাজ করা। এই বিশাল কর্মযজ্ঞের সকল উন্নয়নের সহযোগী সংস্থাকে পূর্বের ন্যায় আমাদের সাথে থাকার আহ্বান জানাচ্ছি। পরিশেষে বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এমপি আপনার প্রতি আবারও সশ্রদ্ধ সালাম এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি সানুগ্রহ সময় প্রদানের জন্য। উপস্থিত সকল অতিথি ও সুধীবৃন্দকে শ্রম কর্মসংস্থান মন্ত্রণালয়ের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও স্বাগত জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক। ধন্যবাদ। সম্মানিত সুধী, অনুষ্ঠানের এই পর্যায়ে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের কার্যক্রম বিষয়ক তথ্যচিত্র প্রদর্শন করা হচ্ছে। Ladies and gentlemen, now a documentary on the activities of the Ministry of Labour and Employment. শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠার ইতিহাসে মহান মে দিবস এক তাৎপর্যময় দিন। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও যথাযোগ্য মর্যাদায় দিবসটি উদযাপিত হচ্ছে। শোষিত, বঞ্চিত, মেহনতি মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য স্বাধীন বাংলাদেশে মে দিবসের চেতনার গোড়াপত্তন করেন সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আপনার মায়না দেয় ওই গরিব কৃষক, আপনার মায়না দেয় ওই গরিব শ্রমিক, আপনার সংসার চলে ওই টাকায়, আমি গাড়ি চলি ওই টাকায়। ওদের সম্মান করে কথা বলেন।
ওদের ইজ্জত করে কথা বলেন। 1972 সালে জনবহুল এক শ্রমিক সমাবেশে তিনি 1 মে তারিখে সরকারি ছুটি ঘোষণা করেন। একই সঙ্গে সরকারিভাবে মহান মে দিবস উদযাপনের নির্দেশ প্রদান করেন। সেই ধারাবাহিকতায় রাষ্ট্র পরিচালনার মূল নীতি হিসেবে সংবিধানে যোগ করেন, রাষ্ট্রের অন্যতম মৌলিক দায়িত্ব হইবে মেহনতি মানুষকে, কৃষক ও শ্রমিককে এবং জনগণের অনগ্রসর অংশসমূহকে সকল প্রকার শোষণ হইতে মুক্তিদান করা। এবং 1972 সালে তিনি প্রথম স্বাধীন বাংলাদেশের জন্য একটি শ্রমনীতি ঘোষণা করেন। জাতির পিতার আদর্শকে ধারণ করে গণতন্ত্রের মানুষ কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা শ্রম ও শ্রমিকের কল্যাণে কাজ করে যাচ্ছেন। আপনারা জানেন এই মন্ত্রণালয়ের নাম হলো শ্রম এবং কর্মসংস্থান, কিন্তু এখানে কর্মসংস্থানের কোনো অধিদপ্তর ছিল না। আমরা ইতিমধ্যে মাননীয় প্রধানমন্ত্রীর দিক নির্দেশনা অনুযায়ী এখানে কর্মসংস্থান অধিদপ্তর সৃষ্টির পরিকল্পনা করছি। আমার দৃঢ় বিশ্বাস এই কাজটি খুব কম সময়ের মধ্যে সম্পন্ন হবে। মাননীয় প্রধানমন্ত্রীর দৃঢ়তা ও প্রচেষ্টায় বাংলাদেশ এখন বিশ্বের কাছে উন্নয়নের রোল মডেল। প্রমত্তা পদ্মার বুকে নির্মিত হয়েছে পদ্মা সেতু, ঢাকা শহরে মেট্রো রেলের স্বস্তির চলাচল স্মার্ট বাংলাদেশ পরিকল্পনার এক অনন্য অর্জন। মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় ও এর আওতাধীন শ্রম অধিদপ্তর, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর সহ বিদ্যমান সকল সংস্থা শ্রমিকদের মান মর্যাদা রক্ষা, অধিকার প্রতিষ্ঠা, কর্মঘণ্টা ও ছুটি নিশ্চিতকরণ, পেশাগত স্বাস্থ্য ও নিরাপত্তামূলক ব্যবস্থা সমূহ বাস্তবায়ন করছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য আমরা অনেক সুযোগ সুবিধা পেয়েছি। গার্মেন্টসে যখন আমি প্রথমে 2008 সালে ঢুকি তখন আমার বেতন ছিল 1662 টাকা, আর এখন আমার 24 সালে বেতন হয়েছে 14,523 টাকা। ডে কেয়ার সেন্টার হয়েছে, বাচ্চাদের আমরা রেখে এখানে কাজ করতে পারি। আমি আগের থেকে আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। মাননীয় প্রধানমন্ত্রী আছে বিধায় আমরা এতটা ভালো আছি। তার জন্য আমরা সবসময় দোয়া করি এই জন্য যে সে যেন ভালো থাকে, সুস্থ থাকে, আল্লাহ তাআলা তার জন্য নেক হায়াত দারাজ করে। তাছাড়া শ্রমক্ষেত্রে শৃঙ্খলা সমুন্নত রেখে শ্রমিক, মালিক, আইএলও সহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার সাথে সমন্বয়ে এ মন্ত্রণালয় নিরলসভাবে কাজ করে যাচ্ছে। শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় মেহনতি মানুষের ন্যায়সঙ্গত অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে শ্রম আইন যুগোপযোগীকরণ সহ শ্রমিকদের কল্যাণে বিভিন্ন আইন ও নীতিমালা প্রণয়ন ও বাস্তবায়ন করছে। ইতোমধ্যে বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল সংশোধন আইন 2023-এর মাধ্যমে অর্থনৈতিক অঞ্চলের আওতায় পরিচালিত কলকারখানা ও শিল্প প্রতিষ্ঠান সমূহকে বাংলাদেশ শ্রম আইন 2006-এর আওতাভুক্ত করা হয়েছে। জ্ঞান ভিত্তিক দক্ষ শিল্প শ্রমিক গড়ে তুলতে শিল্পে কর্মরত শ্রমিকদের অধিকারের বিষয়ে জ্ঞান অর্জন এবং সচেতনতা বৃদ্ধিতে শ্রম অধিদপ্তরের আওতাধীন শিল্প সম্পর্ক শিক্ষায়তন ও শ্রম কল্যাণ কেন্দ্রের মাধ্যমে শ্রমিক নেতৃবৃন্দ, মালিক পক্ষের প্রতিনিধিগণকে প্রচলিত শ্রম আইন ও শ্রম প্রশাসনের বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে। এছাড়াও শ্রম অধিদপ্তরের অধীনস্থ 32টি শ্রম কল্যাণ কেন্দ্রের মাধ্যমে শ্রমজীবী মানুষ ও তাদের পরিবারের সদস্যদের বিনামূল্যে চিকিৎসা ও পরিবার পরিকল্পনা সেবা, টেলিমেডিসিন, ঔষধ বিতরণ ও চিত্ত বিনোদন সেবা প্রদান করছে। নিম্নতম মজুরি বোর্ড কর্তৃক 42টি শিল্প সেক্টরে কর্মরত শ্রমিকদের জন্য ন্যূনতম মজুরির হার নির্ধারণ করা হয়েছে। নতুন 4টি সেক্টরের মজুরি নির্ধারণের কার্যক্রম চলমান রয়েছে। অনেক সুখী আমরা। বিশেষ করে আগে অনেক কষ্ট হতো আমাদের চলতে পরিবার পরিজন নিয়ে, কিন্তু এখন মাননীয় প্রধানমন্ত্রী মহোদয় বেতন বৃদ্ধি করার কারণে আজকে পরিবার পরিজন নিয়ে সুন্দরভাবে জীবনযাপন করার পরেও কিছু টাকা সঞ্চয় করতে পারি, বাবা মাকে দিতে পারি। শ্রমিকদের অভিযোগের ন্যায় বিচার নিশ্চিত করতে সারা দেশে 13টি শ্রম আদালত ও একটি শ্রম আপিল ট্রাইব্যুনাল নিয়মিত বিচার কার্যক্রম পরিচালনা করছে। সরকার ঝুঁকিপূর্ণ কাজ সহ যে কোনো ধরনের কাজ হতে বাংলাদেশকে শিশু শ্রম মুক্ত করতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেছে। সরকার শ্রমিক ও শ্রমিক পরিবারের সদস্যদের চিকিৎসা ও মেধাবী সন্তানের শিক্ষা নিশ্চিতকরণ, কর্মরত অবস্থায় কোনো শ্রমিক মৃত্যুবরণ করলে বা কোনো শ্রমিকের অস্বাভাবিক মৃত্যু হলে কিংবা দুর্ঘটনাজনিত কারণে কেউ কর্ম অক্ষম হলে আর্থিক সহায়তা প্রদানের মাধ্যমে শ্রমিক পরিবারের সামাজিক নিরাপত্তা নিশ্চিত করছে। 2012-13 অর্থ বছর হতে শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের মাধ্যমে এ পর্যন্ত
30,285 জন শ্রমিক ও তাদের পরিবারের সদস্যদের 141,62,68,355 টাকা সহায়তা প্রদান করা হয়েছে। 2016-17 অর্থ বছর হতে এ পর্যন্ত কেন্দ্রীয় তহবিলের মাধ্যমে 32,673 জন শ্রমিক ও তাদের পরিবারের সদস্যকে 252,68,50,000 টাকা সহায়তা প্রদান করা হয়েছে। টোল ফ্রি শ্রমিক হেল্পলাইন 16357 এর মাধ্যমে শ্রমিকের অভিযোগ গ্রহণ ও নিষ্পত্তি নিশ্চিত করা হচ্ছে। ইতোমধ্যে ডিজিটাল প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে অনলাইন কারখানা লাইসেন্স ও পরিদর্শন সিস্টেম লিমা এবং অনলাইন ট্রেড ইউনিয়ন রেজিস্ট্রেশন সিস্টেম চালু করা হয়েছে। স্মার্ট শ্রমিক ব্যবস্থাপনা ও শ্রমিকদের তথ্য ভান্ডার তৈরি করার লক্ষ্যে LIMS নামক প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা গ্রিন ফ্যাক্টরি অ্যাওয়ার্ড প্রবর্তন করার ফলে বিশ্ববাজারে বাংলাদেশি পণ্যের চাহিদা আরও বেড়ে যাচ্ছে। শ্রমিক মালিক গর্ব দেশ, স্মার্ট হবে বাংলাদেশ, এই প্রতিপাদ্যকে সামনে রেখে পালিত হচ্ছে এবারের মহান মে দিবস। সর্বস্তরের শ্রমজীবী মানুষের জীবন মানের উন্নতি অব্যাহত রেখে শ্রমবান্ধব কর্মপরিবেশ নিশ্চিত করে ব্যবসা বাণিজ্য ও বিনিয়োগের অনুকূল পরিবেশ সৃষ্টি করার মাধ্যমেই প্রতিষ্ঠিত হবে বাঙালির স্বপ্নের স্মার্ট বাংলাদেশ। উন্নয়ন দৃশ্যমান, বাড়বে এবার কর্মসংস্থান। দাবা রাখতে পারবো না। উপস্থিত সুধীজন, এখন বক্তব্য রাখবেন শ্রমিক পক্ষের প্রতিনিধি জাতীয় শ্রমিক লীগের সভাপতি জনাব নূর কুতুব আলম মান্নান। Ladies and gentlemen, may I now request workers representative Mr. Noor Kutub Alam Mannan, President Jatiyo Shromik League, to please deliver his speech. আজ মহান মে দিবস। এই মে দিবসকে সামনে রেখে আজকের এই অনুষ্ঠানে শ্রম মন্ত্রণালয়ের পক্ষ থেকে আমাকে বক্তব্য রাখতে দেওয়ার সুযোগ দেয়। আমি শ্রমিক লীগের পক্ষ থেকে, শ্রমিক সমাজের পক্ষ থেকে আমি তাদেরকে আন্তরিক অভিনন্দন এবং ধন্যবাদ জ্ঞাপন করছি। আসসালামু আলাইকুম। মহান মে দিবস উদযাপন উপলক্ষে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শ্রম কর্মসংস্থান মন্ত্রণালয় আয়োজিত আজকের এই মহতী অনুষ্ঠানে সম্মানিত সভাপতি, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের মাননীয় প্রধানমন্ত্রী, প্রধান প্রতিমন্ত্রী, বীর মুক্তিযোদ্ধা জনাব নজরুল ইসলাম চৌধুরী MP প্রধান অতিথি আসলে অলঙ্কৃত করেছেন। আমরা শ্রম লীগের মানুষের চাতক পাখির মতো চেয়ে থেকেছি কখন দেখা পাবো যার, আজকে পেয়েছি তারে আমার পাশে বসিবার। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা। মঞ্চে উপবিষ্ট আছেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের মাননীয় সভাপতি জনাব HM ইব্রাহিম MP। উপস্থিত আছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের মাননীয় সচিব জনাব মাহবুব হোসেন। আরো উপস্থিত আছেন বাংলাদেশ এমপ্লয়ার্স ফেডারেশনের মাননীয় সভাপতি জনাব আরশাদুল কবির। সবাই উপস্থিত আছেন বাংলাদেশে ILO কান্ট্রি ডিরেক্টর মিস্টার
তম পুতিনিয়ান, মিডিয়ার প্রতিনিধিবৃন্দ, সম্মানিত মন্ত্রীবৃন্দ, উপস্থিত মন্ত্রীবৃন্দ, এমপি মহোদয়গণ, শ্রমিক লীগের পক্ষ থেকে আপনাদের জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। সুধী মণ্ডলী, আজ 1 মে 2024 আন্তর্জাতিক শ্রম দিবস। অন্যান্য দেশের মতো বাংলাদেশেও পালিত হচ্ছে, আর এইখানে আমরা আমাদের বহুদিনের কাঙ্ক্ষিত ব্যক্তিত্ব, বাংলাদেশের স্বপ্নের রূপকার জননেত্রীকে পেয়ে আমি আসলে আবেগে আপ্লুত হয়ে পড়েছি। আমি শ্রমিক লীগের পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রীকে জানাই এই দিনে এই শুভক্ষণে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা। সুধী মণ্ডলী, শোষণের বিরুদ্ধে শোষিত মানুষের অধিকার আদায়ের এক ঐতিহাসিক ঘটনা আজকের এই মে দিবস। 1947 সালে 14 আগস্ট দেশ বিভাগের পর পাকিস্তান নামে যে রাষ্ট্র প্রতিষ্ঠা হয়, সেখানে দীর্ঘ 23 বছর যাবৎ মহান মে দিবস পালন করার কোনো সুযোগ ছিল না। আপনারা জানেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা বিশ্ববিদ্যালয়ের 2য় বর্ষের আইন বিভাগের ছাত্র ছিলেন। শুধুমাত্র শ্রমিক এবং কর্মচারীদের অধিকারকে সমর্থন দিতে গিয়ে তিনি সেই দিন তার ছাত্রতা হারিয়েছিলেন, আর তাকে কোনো বিশ্ববিদ্যালয়ে লেখাপড়ার সুযোগ তদানীন্তন পাকিস্তান সরকার দেন নাই। আজকে সেই চেতনার থেকে কিন্তু আমি শ্রমিক রাজনীতি করি। ওইটা দেখেছিলাম, ওইটা শুনেছিলাম, ওইটা পড়েছিলাম, বুঝেছিলাম বলেই কিন্তু আমি শ্রমিক রাজনীতি করি। আমি একটি কথা বলে রাখি, I am not a labor. I was not a labor, and there is no opportunity to be a labor. But I, Manan, became the labor leader due to Bangabandhu Sheikh Mujibur Rahman. He advised me, he ordered me. এরকম 8জন ছাত্র নেতাকে উনি বেছে নিয়েছিলেন। আমি ছিলাম সর্বকনিষ্ঠ। সেই 69 সালের অক্টোবর মাস থেকে আজও কোনো দিকে না তাকিয়ে নেতার নির্দেশ সততার সাথে পালন করার চেষ্টা করেছি। সততা রাখতে পারছি কিনা জানি না, দোয়া করবেন। উপস্থিত সুধী মণ্ডলী, মিডিয়ার সুবাদে মহান মে দিবসের বিষয়গুলো আজকে আমাদের সবার চোখের সামনে, মনের সামনে, মানসিক অবস্থার সামনে একেবারে সম্মুখে চলে এসেছে, যেটা যখন আমি 69 ছাত্র অবস্থায় শ্রমিক লীগের রাজশাহী জেলার হাল ধরেছিলাম তখনও জানতাম না। আজকে মিডিয়ার সুবাদে আমরা সবকিছু জানছি, দেখছি এবং বোঝার চেষ্টা করছি। মাননীয় প্রধানমন্ত্রী, বর্তমান পরিবর্তনশীল মুক্তবাজার অর্থনীতিতে পরিবর্তনশীল বিশ্বের প্রতিযোগিতায় টিকে থাকতে হলে উন্নত কর্মপরিবেশ, শ্রমিক মালিক সুসম্পর্ক, শ্রমিক অধিকার নিশ্চিতকরণ সহ বিশ্বমানের পণ্য উৎপাদন করার কোনো বিকল্প নেই। এই জন্য শ্রমিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধি, নিরাপদ কর্মপরিবেশ, ন্যায্য মজুরি, রেশনিং ব্যবস্থা চালু, নিরাপদ বাসস্থানের ব্যবস্থা ও স্থায়ী পদের বিপরীতে আউটসোর্সিং নামে তৃতীয় পক্ষের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করে শ্রমিকদের অধিকার এবং কল্যাণ নিশ্চিত করার জন্য আপনার সবিনয়ে আশু হস্তক্ষেপ কামনা করছি। সুধী মণ্ডলী, আইএলও কনভেনশন অনুযায়ী শ্রম আইন প্রণয়ন, সরকারি কর্মকর্তা কর্মচারীদের পে স্কেল প্রদান করে 121% বেতন বৃদ্ধি আপনি করেছেন। শ্রমিকদের চাকুরির বয়সসীমা 57 থেকে 60 বছর করেছেন। দেশব্যাপী কর্মসংস্থানের ব্যবস্থা গ্রহণ করেছেন। মহিলাদের মাতৃত্বকালীন ছুটি 3 মাসের জায়গায় 6 মাস করেছেন।
43টি সেক্টরে নিম্নতম মজুরি বোর্ড গঠন করা হয়েছে। কৃষকদের সার, ডিজেল, বীজের ভর্তুকি প্রদান, 149টি দেশে কর্মরত 1,20,00,000 প্রবাসী শ্রমিকদের অর্থনৈতিক ও ব্যাংকিং সুবিধার বৃদ্ধিতে প্রবাসী কল্যাণ ব্যাংক, কর্মসংস্থান ব্যাংক শ্রমিকদের বেতনের ভাতা বৃদ্ধি, বৈদেশিক মুদ্রা প্রেরণের জন্য 2.5% প্রণোদনা আপনি এটা প্রদান করেছেন। আপনার কাছে শ্রমিক জমাদের পক্ষ থেকে আমরা সবাই কৃতজ্ঞ। মাননীয় প্রধানমন্ত্রী, আপনি আরএমজি সেক্টরে ধাপে ধাপে 1650 টাকা থেকে শুরু করে আজকে 12,500 টাকা বেতন নির্ধারণ করে সর্বনিম্নতম মজুরি হচ্ছে এখন 12,500 টাকা, 12,500 টাকা আপনি করে দিয়েছেন। আমরা আপনার কাছে কৃতজ্ঞ। মাননীয় প্রধানমন্ত্রী, সময় খুব সংক্ষেপ, মাত্র 3 মিনিট, তার মধ্যে আমি বেশি সময় নিয়ে ফেলেছি। আমি আমার আর বক্তব্য বাড়াবো না। বর্তমান সরকারের নেতৃত্বে দেশের উন্নয়নের মহাসড়কে আমরা পাড়ি দিচ্ছি। মাননীয় প্রধানমন্ত্রী, জননেত্রী শেখ হাসিনার ঘোষিত দিন বদলের সনদ বাস্তবায়নে জাতীয় শ্রমিক লীগের সর্বস্তরের নেতা কর্মীরা অসাম্প্রদায়িক, ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত বঙ্গবন্ধুর উন্নত সমৃদ্ধশালী সোনার বাংলা ঐক্যবদ্ধভাবে কর্মক্ষেত্রের পাশাপাশি রাজপথে ছিল, আছে এবং শ্রমিক লীগ থাকবে। আজকের এই মহান মে দিবসের আদর্শ আমাদের চিরদিন উজ্জীবিত রাখুক এবং করুক। সকলের সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করে আমি আজকের বক্তব্য শেষ করছি। যদি ভুল ত্রুটি কিছু বলে থাকি ক্ষমা প্রার্থী। ধন্যবাদ সবাইকে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক বাংলার মেহনতি মানুষের। এবারে বক্তব্য রাখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি মালিক পক্ষের প্রতিনিধি, বাংলাদেশ এমপ্লয়ার্স ফেডারেশনের সম্মানিত সভাপতি জনাব আরদাশের কবিরকে। May I have the privilege to call upon our esteemed employers representative, Mr. Ardashir Kabir, President, Bangladesh Employers Federation, to please say a few words. মহান মে দিবস 2024 উপলক্ষে প্রধান অতিথি মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা এমপি, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় মাননীয় প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা জনাব মোহাম্মদ নজরুল ইসলাম চৌধুরী এমপি, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি, মন্ত্রণালয়ের সচিব জনাব মোহাম্মদ মাহবুব হোসেন, এমপি মহোদয়গণ, আন্তর্জাতিক শ্রম সংস্থার প্রতিনিধিবৃন্দ, আমাদের কান্ট্রি ডিরেক্টর আইএলওর টুমো পুতিয়ানেন, সভাপতি জাতীয় শ্রমিক লীগ আমাদের শ্রদ্ধেয় মান্নান ভাই, শ্রমিক নেতৃবৃন্দ এবং মালিক পক্ষের প্রতিনিধিবৃন্দ, বিভিন্ন মন্ত্রণালয় ও সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, উপস্থিত সুধী মণ্ডলী, আসসালামু আলাইকুম and a very good morning to all of you. আজ মহান মে দিবসটি উপলক্ষে আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত হতে পেরে আমি অত্যন্ত আনন্দিত। আনুষ্ঠানিক আয়োজনের জন্য আয়োজক সংস্থা শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় সহ শ্রম অধিদপ্তরকে বাংলাদেশ এমপ্লয়ার্স ফেডারেশনের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ এবং সেই সাথে আজকের এই অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য সকলকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। অনুষ্ঠানের প্রধান অতিথি বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রীকে একাদিক্রমে চতুর্থবারের মতো এবং সার্বিকভাবে পঞ্চমবারের মতো দায়িত্ব গ্রহণ করায় মালিকদের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। এবারের মহান মে দিবসের থিম বা স্লোগান
নির্ধারিত হয়েছে শ্রমিক মালিক গর্ব দেশ স্মার্ট হবে বাংলাদেশ। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী দেশকে ডিজিটাল বাংলাদেশ থেকে স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে কাজ করে যাচ্ছেন। তারই ধারাবাহিকতায় বাংলাদেশকে একটি আধুনিক ও স্মার্ট দেশ হিসাবে গড়ে তুলতে হলে অর্থনীতিতে শিল্প খাতের উল্লেখযোগ্য অবদান রাখতে হবে। এই অবদান শিল্প খাত তখনই রাখতে পারবেন যখন শ্রম সম্পর্ক স্বাভাবিক থাকবে। আর এই শ্রম সম্পর্ক স্বাভাবিক রাখার জন্য অবশ্যই শ্রমিক ও মালিকের মধ্যে সুসম্পর্ক তৈরি করতে হবে। এই লক্ষ্যে সরকার, শ্রমিক ও মালিক সহ সকল অংশীজনকে একসাথে কাজ করে যেতে হবে। তাহলে ভবিষ্যতে সুসম্পর্কের এই ধারায় উত্তরোত্তর সমৃদ্ধি সম্ভব। বর্তমান বিশ্ব অর্থনীতিতে এক টালমাটাল অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছে। বিশ্বব্যাপী যুদ্ধাবস্থা ও মুদ্রাস্ফীতির চাপে মানুষ আর্থিক সংকটের সাথে দিনাতিপাত করছে। আমাদের দেশে অর্থনীতির সেই চাপ পরিলক্ষিত হচ্ছে। আমাদের মধ্যে অনেক মালিক আছেন যারা তাদের শ্রমিকদের জন্য অপেক্ষাকৃত কম ও ন্যায্য মূল্যে নিত্য প্রয়োজনীয় পণ্য সামগ্রী বিক্রি করছেন। ফলে সুবিধাপ্রাপ্ত শ্রমিকরা কিছুটা হলেও স্বস্তি পাচ্ছেন। কিন্তু তবে যেহেতু সব মালিকের সক্ষমতা সমান নয়, সেহেতু সবাই এই সুবিধাটা দিতে পারছেন না, সেটা স্বাভাবিক। কিন্তু যা হোক, আমরা সেই চেষ্টা চালিয়ে যাব এবং সরকারকে এই বিষয়টাকে বিশেষভাবে নজর দিতে অনুরোধ করছি। সম্মানিত অতিথিবৃন্দ, রপ্তানিমুখী শিল্প খাতে এই মুহূর্তের চ্যালেঞ্জ হলো উল্লেখযোগ্য হারে ক্রয়াদেশ কমে যাওয়ায় মালিকদের তাদের সক্ষমতার পুরোপুরি ব্যবহার করে উৎপাদন কার্যক্রম চালাতে পারছেন না। আমরা পত্রপত্রিকায় লক্ষ্য করছি যে আমরা একা নয়, আমরা লক্ষ্য করছি যে পৃথিবীর বড় বড় প্রযুক্তি প্রতিষ্ঠান সহ বিভিন্ন প্রতিষ্ঠান ব্যবসার খরচ কমানোর জন্য তাদের কর্মী বাহিনী ছাঁটাই করছে। আমাদের এই শ্রমিকদের এবং আমাদের যে ভাই বোনরা আছেন এই দেশের নাগরিক, তাদের কর্মসংস্থানের প্রতি আমাদের নজর রাখতে হবে। শীঘ্রই এই অবস্থা থেকে বের হয়ে আসতে পারবো, আমরা সেটাও আশা করছি। 2026 সালের মধ্যে আমরা এলডিসি থেকে গ্র্যাজুয়েট করতে যাচ্ছি। এলডিসি থেকে গ্র্যাজুয়েশনের পর শোভন কর্মপরিবেশ, সামাজিক সংলাপ এবং পেশাগত স্বাস্থ্য ও সেফটি বিষয়ে আমাদের দায়িত্ব আরও বেড়ে যাবে। সেই বাড়তি দায়িত্ব পালনে সক্ষমতা তৈরির লক্ষ্যে আমাদের এখন থেকেই কাজ করে যেতে হবে। বাংলাদেশ এমপ্লয়িজ ফেডারেশন সবসময় শিল্প বিরোধ নিষ্পত্তিতে আলাপ আলোচনায় দ্বিপাক্ষিক এবং ত্রিপাক্ষিক গুরুত্ব আরোপ করে আসছে। আলাপ আলোচনার মাধ্যমে সমস্যা সমাধান হলে সেটা বাস্তবায়নযোগ্য ও দীর্ঘমেয়াদী সমাধান হিসাবে গ্রহণযোগ্য হতে পারে। পারস্পরিক শ্রদ্ধাবোধ থাকলে আলাপ আলোচনার দ্বার উন্মুক্ত হয়। শ্রমিক ও মালিক আমরা উভয়ই চেষ্টা করব যাতে আমরা উভয়ের প্রতি সর্বোচ্চ শ্রদ্ধাবোধ দেখাতে পারি। বর্তমান সময়ে শিল্প খাতে শ্রমিক মালিক সম্পর্ক ইতিবাচকভাবে ফিরে আসতে শুরু তো করেছে। এসব কিছুই সম্ভব হয়েছে এবং হতে বর্তমান সরকারের শ্রমবান্ধব নীতিমালা এবং সেই সাথে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের একটি ইতিবাচক ভূমিকা রাখার ফলে। আমরা আশা করছি নতুন দায়িত্বপ্রাপ্ত মাননীয় প্রতিমন্ত্রীও সেই ধারা অব্যাহত রাখবেন। তিনি রণাঙ্গনের একজন সফল যোদ্ধা ছিলেন, সুতরাং তিনি এক্ষেত্রেও সফল হবেন বলে আমরা আশা রাখছি। এই ক্ষেত্রে বাংলাদেশ এমপ্লয়িজ ফেডারেশন বরাবরের মতোই সার্বিক সহায়তা দিতে প্রস্তুত। সর্বশেষে আমি একটি বিষয়ে আপনাদের সবার দৃষ্টি আকর্ষণ করতে চাই। সাম্প্রতিক সময়ে সংঘটিত সকল অগ্নিকাণ্ডের ঘটনায় আমি উদ্বেগ প্রকাশ করছি। সেই সাথে শ্রমিক ও মালিক উভয় পক্ষকে আগামী দিনে সতর্কভাবে পথ চলার জন্য আহ্বান জানাচ্ছি এবং সরকারের সংশ্লিষ্ট দপ্তরকে সকল অগ্নিকাণ্ডের সুষ্ঠু তদন্ত পরিচালনা করার জন্য অনুরোধ করছি, যাতে করে আমরা অগ্নিকাণ্ডের মূল উৎস সম্পর্কে জানতে এবং
পূর্ব সতর্কতা অবলম্বন করতে পারি। আজকের অনুষ্ঠানে উপস্থিত মাননীয় প্রধানমন্ত্রী সহ সকলকে বাংলাদেশ এমপ্লয়িজ ফেডারেশনের পক্ষ থেকে আবারও ধন্যবাদ এবং আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য এইখানেই শেষ করছি। ধন্যবাদ। এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি বাংলাদেশস্থ ILOর কান্ট্রি ডিরেক্টর মিস্টার তুমু পুতিয়াইনেনকে। Ladies and gentlemen, may I have the pleasure to call upon Mr. Tumu Putiainen, Country Director, International Labour Organization in Bangladesh, to please deliver his speech. So thank you. And first I wish to recognize the members of the Honorable Dais, of course, Honorable Prime Minister, Government of the People's Republic of Bangladesh, Sheikh Hasina, Honorable State Minister, Nasrul Islam Chowdhury, MP, Mr. H.M. Ibrahim MP, Chairman of the Standing Committee of the Ministry of Labour and Employment, MD Mahbub Hossain, Secretary, Ministry of Labour and Employment, Mr. Noor Qutub Manan, President of the Chatia Ceramic League, and Mr. Arasi Kabir, President of the Bangladesh Employers Federation. Greetings for you all for the International Labour Day of 2024. Today, as we stand together to mark the International Labour Day, we are reminded of the rich history and the vital importance of this day, a day that symbolizes the struggle and achievements of the working class globally, a day that resonates deeply with our collective commitments in advancing the rights and conditions of workers everywhere. This year, our celebration of the Labour Day has a sense of urgency for renewed commitment to social justice as we navigate through the complexities of our time, including climate change and the rapid evolution of the workplace due to technological advancements. These challenges have not only tested our resiliency, but have also underscored the indispensability of concerted efforts and solidarity in promoting the welfare of workers everywhere and across all sectors. Bangladesh has made remarkable strides in economic growth, as is on the cusp of a historic transition, moving towards graduating from the status of the least developed country by 2026. This achievement is a testament to the hard work and the resilience of its people, its enterprising spirit, including its vast workforce, which is the backbone of the nation's economic growth. The ILO and the government of Bangladesh has a long history of working together, and the ILO is committed to supporting Bangladesh in its ongoing labour reforms. Our joint goal is to foster an environment where workers are protected, their contributions are valued, and also where businesses are sustainable and competitive. The ongoing reforms led by the government are crucial in ensuring that the legal framework governing the world of work is conducive to fair, equitable, and decent working conditions for all. Globally, ILO is committed to supporting the recently established Global Coalition of Social Justice, a coalition that stands in the front rows of advocating for the rights and welfare of the workers. The coalition embodies the spirit of the Labour Day, representing a broad alliance of stakeholders, including workers and employers, government bodies, civil society, and international partners, all united in the pursuit of a more just and equitable society. As we look forward to the future, let us renew our commitment to social justice, to ensuring that economic growth translates into improved living standards and better working conditions for all. Let us forge stronger partnerships and deepen our dialogue, because
it is through collective action and mutual understanding that we can overcome the challenges that lie ahead. I call upon to join hands in solidarity as workers, employers, and the government representatives and members of the international community to build a future where social justice is just not an ideal, but a reality for everyone in Bangladesh and around the world. In closing, together, let us make the Labour Day a stepping stone towards a brighter, more equitable future in the world of work. Thank you. ধন্যবাদ। সুধীবৃন্দ, এখন বক্তব্য রাখবেন অনুষ্ঠানের বিশেষ অতিথি, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি জনাব H.M. Ibrahim MP. Ladies and gentlemen, may I now request our special guest, Mr. H.M. Ibrahim MP, Honorable Chairman, Parliamentary Standing Committee, Minister of Labour and Employment, to please say a few words. বিসমিল্লাহির রহমানির রহিম। আজ মহান মে দিবস। প্রতি বছরের ন্যায় এবারও যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালিত হচ্ছে। মহান মে দিবস 2024 উপলক্ষে আজকের অনুষ্ঠানে সম্মানিত প্রধান অতিথি, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন জননেত্রী শেখ হাসিনা এমপি, অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা জনাব নজরুল ইসলাম চৌধুরী এমপি, মন্ত্রিপরিষদের মাননীয় সদস্যবৃন্দ, মাননীয় সদস্যগণ, সংসদ সদস্যগণ, সচিব মহোদয়, কূটনীতিবৃন্দ, আইএলওর প্রতিনিধি ও শ্রমিক মালিক সংগঠনের নেতৃবৃন্দ সহ উপস্থিত সম্মানিত সুধীমণ্ডলী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি বক্তব্যের শুরুতে স্মরণ করছি বাংলাদেশের উপকার, স্বাধীনতা স্থপতি ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। স্মরণ করছি ৭৫-এর 15ই আগস্ট বঙ্গমাতা শেখ মুজিবুন্নেছা মুজিব সহ শাহাদাত বরণকারী সকল শহীদদের। স্মরণ করছি স্বাধীনতা সংগ্রামের বীর মুক্তিযোদ্ধা, আত্মদানকারী সকল শহীদদের। আমি সকলের আত্মার মাগফিরাত কামনা করছি। প্রিয় সুধীমণ্ডলী, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমূর্ত শ্রমজীবী মানুষের অধিকার সংগ্রাম করেছেন। আন্তর্জাতিক শ্রমসংস্থায় জাতির জনক একদিনই 5টি মৌলিক কনভেনশন সহ 29টি দলিল অনুমোদন করিয়েছিলেন। এই ঘটনা থেকে শ্রমজীবী মানুষের জন্য বঙ্গবন্ধুর আকৃতি প্রেম গভীরভাবে উপলব্ধি করা যায়। জাতির পিতার পতাকা অনুসরণ করে বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠা সর্বদা সচেষ্ট। স্বাধীনতার উষালগ্নে 1972 সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানই প্রথম পয়লা মে দিবসে সরকারি ছুটি ঘোষণা করে রাষ্ট্রীয় মর্যাদায় মে দিবস উদযাপনের উদ্যোগ নিয়েছিলেন। তার দূরদর্শী নেতৃত্বে সেই বছরই বাংলাদেশ আন্তর্জাতিক শ্রমসংস্থার সদস্যপদ লাভ করে। তিনি শ্রমিকদের মৌলিক অধিকার আন্তর্জাতিক সংস্থার কনভেনশন সমূহকে স্বীকৃতি দিয়ে শ্রমিকদের অধিকার ও মর্যাদাকে প্রতিষ্ঠা করেছিলেন। এদেশের শ্রমিকদের গ্রামে আজকে দেশ উন্নয়নের মহাসড়কে দুর্বার গতিতে এগিয়ে চলছে। এই বছর মহান মে দিবসের প্রতিপাদ্য ঠিক করা হয়েছে শ্রমিক মালিক গর্ব দেশ, স্মার্ট হবে বাংলাদেশ। আজকের এই দিনে আমি স্মরণ করছি সেই সকল বীর শ্রমিকদের যারা শ্রমের উপযুক্ত মূল্য ওই দৈনিক 8 ঘন্টা কাজের দাবিতে 1886 সালে শিকাগো শহরের হে মার্কেটে আত্মাহুতি দিয়ে শ্রমিক অধিকার আদায়ের সংগ্রামের সূচনা করেছিলেন। শ্রমিক মালিকের পারস্পরিক সহযোগিতা ও সুসম্পর্কের মাধ্যমে অর্জিত হয় একটি দেশের অর্থনৈতিক তথা সামগ্রিক উন্নতি। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বের সরকার ক্রমবিকাশমান আধুনিক প্রযুক্তির সাথে তাল মিলিয়ে জাতির পিতার সোনার বাংলা গড়ার দৃঢ় প্রত্যয়ে ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নের পর স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে অবিরাম কাজ করে যাচ্ছে। মে দিবসের চেতনা বাস্তবায়ন তথা শ্রমজীবী মানুষের মর্যাদা, সম্মান ও অধিকার প্রতিষ্ঠায় মাননীয় প্রধানমন্ত্রী অঙ্গীকারবদ্ধ। বিশ্বায়নের চ্যালেঞ্জ মোকাবিলায়, শ্রমিকদের স্বার্থ সুরক্ষায়, তাদের প্রত্যাশা পূরণে আধুনিক শ্রমনীতির প্রয়োজনীয়তা উপলব্ধি করে 2012 সালে আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকারের আমলেই প্রথম জাতীয় শ্রমনীতি ও 2015 সালে শ্রমবিধিমালা প্রণয়ন করা হয়। এছাড়া বর্তমান সরকারের শাসনামলে প্রায় সকল শিল্প সেক্টরে
কর্মরত শ্রমিকদের নিম্নতম মজুরি পুনর্নির্ধারণ করা হয়েছে। শ্রমিকদের জীবনমান উন্নয়নের মাধ্যমে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে বর্তমান সরকার নির্বাচনী প্রতিশ্রুতি। চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলায় স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে স্মার্ট বাংলাদেশের 4টি স্তম্ভের অন্যতম প্রধান স্তম্ভ স্মার্ট সিটিজেন তৈরিতে আমাদেরকে কাজ করতে হবে। সেই লক্ষ্যে দেশের প্রায় 7 কোটি শ্রমিককে যথাযথ প্রশিক্ষণ এবং পৃষ্ঠপোষকতার মাধ্যমে স্মার্ট করে গড়ে তুলতে হবে। এরই মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রীর বিশদ 2041 সালে বাস্তবায়ন হবে বলে বিশ্বাস করি, ইনশাআল্লাহ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। সুধী মণ্ডলী, এখন আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত মাননীয় প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা জনাব মোহাম্মদ নজরুল ইসলাম চৌধুরী এমপিকে বক্তব্য প্রদান করার জন্য সবিনয় অনুরোধ করছি। Ladies and gentlemen, may I have the honor to request the Honorable Chair, heroic freedom fighter, Mr. Mohammad Nazrul Islam Chaudhry MP, Honorable State Minister, Ministry of Labour and Employment, to please deliver Chairperson's remarks. বিসমিল্লাহির রহমানির রহিম। মহান মে দিবস 2024-এর আজকের আলোচনা অনুষ্ঠানের মাননীয় প্রধান অতিথি, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী, বিশ্ব মানবতার মাতা, দেশনেত্রী জননেত্রী শেখ হাসিনা, মন্ত্রিপরিষদের সম্মানিত সদস্যবৃন্দ, বিশেষ অতিথি এস.এম. ইব্রাহিম এমপি, মাননীয় সংসদ সদস্যবৃন্দ, সম্মানিত সচিববৃন্দ, ডিপ্লোম্যাটস, রিপ্রেজেন্টেটিভ অফ ডিফারেন্ট ফরেন ডেলিগেটস এজেন্সিস ইনক্লুডিং ILO, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সম্মানিত সচিব মাহবুব হোসেন সহ উপস্থিত শ্রমিক নেতা মান্নান ভাই এবং আদাসির কবির, মালিক পক্ষের সভাপতি, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় সহ বিভিন্ন মন্ত্রণালয়ের দপ্তর সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন শ্রমিক মালিক সংগঠনের নেতৃবৃন্দ, বিভিন্ন প্রিন্ট ইলেকট্রনিক্স মিডিয়ার প্রতিনিধি সহ উপস্থিত সম্মানিত সুধীমণ্ডলী, আসসালামু আলাইকুম। সুধীমণ্ডলী, মহান মে দিবসের এ মহেন্দ্রক্ষণে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। তার সাথে 15 আগস্টের কালো রাত্রিতে শাহাদত বরণকারী মহিষী নারী বঙ্গমাতা ফজিলাতুন্নেসা মুজিব, শেখ কামাল, শেখ জামাল, বঙ্গবন্ধুর আদরের শিশুপুত্র শেখ রাসেল সহ সকল শহীদদের প্রতি। 3রা নম্বর কারাগারের অন্ধপ্রকোষ্ঠে শহীদ 4 জাতীয় নেতার প্রতি, 30 লক্ষ শহীদ বীর মুক্তিযোদ্ধা যাদের 1 সাগর রক্ত এবং 2 লক্ষ মা বোনের সম্ভ্রমের বিনিময়ে আমাদের আজকের এই লাল সবুজের পতাকা, তাদের প্রতি শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানাই। আমাদের প্রিয় নেত্রী বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন জননেত্রী শেখ হাসিনা প্রতি তিনি আমাকে শ্রম ও কর্মসংস্থানের মতো একটি বিশাল মন্ত্রণালয়ের দায়িত্ব দিয়েছেন। এই স্বীকৃতির কৃতজ্ঞতা জানাবার ভাষা আমার জানা নেই। আমি একজন মুক্তিযোদ্ধা, সারা জীবন বঙ্গবন্ধুর আদর্শ বাস্তবায়নে কাজ করেছি। তিনি আমার প্রতি যে আস্থা বিশ্বাস রেখে এই দায়িত্ব দিয়েছেন, আমি সর্বাত্মক চেষ্টা করব আমার সর্বশক্তি দিয়ে তার আস্থা বিশ্বাসের মর্যাদা রক্ষা করার। প্রিয় উপস্থিতি, আজকে মহান মে দিবস। 1876 সালে আজকের এই দিনে আমেরিকার শিকাগো শহরের হে মার্কেটে দৈনিক 8 ঘন্টা কাজের দাবিতে যে আওয়াজ উঠেছিল, শাসক গোষ্ঠীর বুলেটের শব্দ তা স্তব্ধ করতে পারেনি। অত্যাচার অবিচারের বিরুদ্ধে বীর শ্রমিকরা
জীবন দিয়ে প্রতিষ্ঠিত করেছিল তাদের অধিকার। বিশ্বের মেহনতি মানুষের অধিকার আদায়ের রক্তাক্ত স্মৃতি বিজড়িত আজকের এই দিন। তাদের এক রক্ত ঘামের বিনিময়ে আধুনিক বিশ্বের ছাকা সচল রয়েছে। দিবসটি যথাযথ মর্যাদায় পালনের মাধ্যমে বিশ্বায়নের নির্মাতা পৃথিবীর সকল শ্রমজীবী মানুষের প্রতি সংহতি, শ্রদ্ধা, সম্মান জানানো হয়। প্রতি বছরের ন্যায় এবারও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এর সার্বিক তত্ত্বাবধানে বিশ্বের শ্রমজীবী মানুষের মর্যাদায় মহান মে দিবস পালিত হচ্ছে। সুধী মণ্ডলী, 1973 সালে 15 ডিসেম্বর জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বলেছিলেন, আমি যেই সুখী শোষণমুক্ত বাংলাদেশের স্বপ্ন দেখেছি, সংগ্রাম করেছি এবং দুঃখ নির্যাতন সহ্য করেছি, সেই বাংলাদেশ এখনো আমার স্বপ্নই রয়ে গেছে। গরিব, কৃষক, শ্রমিকের মুখে যতদিন হাসি না ফুটবে ততদিন আমার মনে শান্তি নেই। এই স্বাধীনতা আমার কাছে তখনই প্রকৃত স্বাধীনতা হয়ে উঠবে যেদিন বাংলাদেশে কৃষক, মজুর, দুঃখী মানুষের সকল দুঃখের অবসান হবে। এই শোষণহীন সমাজ প্রতিষ্ঠা উদ্দেশ্যে তিনি 1972 সালে শ্রম নীতি প্রণয়ন করেন এবং এই দিনটিকে সরকারি ছুটি ঘোষণা করেন। যুদ্ধবিধ্বস্ত অর্থনীতিকে শক্তিশালী করার লক্ষ্যে তিনি পরিত্যক্ত কলকারখানা জাতীয়করণের পাশাপাশি শ্রমিকদের ন্যায্য অধিকার নিশ্চিত করেন। সম্মানিত অতিথিবৃন্দ, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সুদক্ষ অর্থনৈতিক ব্যবস্থাপনা ও বলিষ্ঠ রাজনৈতিক নেতৃত্বের কারণে বাংলাদেশ স্বল্পোন্নত দেশের এলডিসির কাতার হতে বেরিয়ে আসার জন্য প্রয়োজনীয় সকল মানদণ্ড পূরণ করতে পেরেছেন। মূলত রূপকল্প 2021-এর সাফল্যের ধারাবাহিকতায় বঙ্গবন্ধুর উন্নয়ন দর্শনের আলোকে স্বপ্নের উন্নয়নের পথে জাতিকে এগিয়ে নেওয়ার লক্ষ্যে সরকার রূপকল্প 2041 গ্রহণ করছে। এই রূপকল্প প্রধান উদ্দেশ্য হল 2031 সালের মধ্যে চরম দারিদ্র্যের অবসান ও উচ্চ মধ্যম আয়ের দেশের মর্যাদা উত্তরণ এবং 2041 সালের মধ্যে দারিদ্র্যের দ্রুত অবলুপ্তি সহ উচ্চ আয়ের দেশের মর্যাদা আসীন হওয়া। ভদ্র মহিলা এবং মহোদয়গণ, ইতিমধ্যে বাংলাদেশ শ্রম আইন 2006 যুগ উপযোগী ও আধুনিকায়ন করে বেশ কিছু সংশোধনী আনা হয়েছে এবং আবারও বাংলাদেশ শ্রম আইন 2006 সংশোধনী কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। দেশের ইতিহাসে প্রথমবারের মতো বাংলাদেশের শ্রম বিধিমালা 2015 প্রণয়ন, 2022 সালের 1 সেপ্টেম্বর এই আইন যুগ উপযোগী ও আধুনিকায়ন করে বেশ কিছু সংশোধনী আনা হয়েছে। বর্তমান সরকার শ্রমিক ভাই বোনদের সামাজিক মর্যাদা, স্বাস্থ্য, সেফটি নিশ্চিতকল্পে বর্তমান শ্রম বান্ধব সরকার জাতীয় শ্রম নীতি 2012, জাতীয় শিশু শ্রম নিরসন নীতি 2010, জাতীয় পেশাগত স্বাস্থ্য সেফটি নীতিমালা 2013 এবং গৃহকর্মী সুরক্ষা কল্যাণ নীতি 2015 প্রণয়ন করে বিশ্বের দরবারে বাংলাদেশকে উন্নয়নশীল শিল্প সম্পর্ক এবং উদীয়মান অর্থনীতির দেশ হিসেবে প্রমাণিত করেছে। সুধীমণ্ডলী, বর্তমান বিশ্বের পরিবর্তনশীল এই তীব্র প্রতিযোগিতাপূর্ণ মুক্তবাজার অর্থনীতিতে পরিবর্তনশীল বিশ্বের উন্নত প্রযুক্তি ব্যবহার, শ্রমিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধি, আধুনিক যন্ত্রপাতি, নিরাপদ কর্মপরিবেশ সহ বিভিন্ন
উন্নয়নমূলক কাজ বর্তমান সরকার করে যাচ্ছেন এবং দেশের মেহনতি মানুষ এর সুফল পাচ্ছে। আমি আশাবাদ রাখছি যে মে দিবসে মহান আদর্শ অনুসরণ করে শ্রমিক, মালিক, সরকারের ত্রিপক্ষীয় সুসম্পর্ক স্থিতিশীল শিল্প সম্পর্ক গড়ে বাংলাদেশকে টেকসই উন্নয়নের পথে এগিয়ে রাখবে এবং জাতির পিতার সোনার বাংলা সুখী সমৃদ্ধশালী অসাম্প্রদায়িক যে বাংলা স্বপ্ন জাতির জনক দেখেছিলেন, তিনি তার জীবদ্দশায় করে যেতে পারেন নাই। আজকে তারই সুযোগ্য কন্যার হাত ধরে তার সেই স্বপ্ন বাস্তবায়িত হতে যাচ্ছে। তিনি আজকে জাতির জনকের কন্যা জননেত্রী শেখ হাসিনা এই সুখী সমৃদ্ধশালী বাংলা করার কাজে রাত দিন অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন। বাংলাদেশ সোনার বাংলায় রূপায়িত হবে। এই হোক মহান মে দিবসের 2024 আমাদের অঙ্গীকার। সকলকে আবারও বিনীতভাবে ধন্যবাদ জানাচ্ছি। সকলের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু, দেশ এবং জাতির কল্যাণ কামনা করে আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক এদেশের কৃষক, শ্রমিক, মেহনতি মানুষের। সকলের প্রতি ধন্যবাদ। সুধী মণ্ডলী, কেন্দ্রীয় তহবিল এবং বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের মাধ্যমে শ্রমিকদের মৃত্যুজনিত কারণে তাদের পরিবারকে আর্থিক সহায়তা, শ্রমজীবীদের চিকিৎসা সহায়তা এবং শ্রমিকদের সন্তানদের শিক্ষাবৃত্তি প্রদান করা হয়। এখন কেন্দ্রীয় তহবিল এবং বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন থেকে শ্রমিকদের তাদের পরিবার ও সন্তানদের আর্থিক সহায়তার চেক প্রদান করবেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কেন্দ্রীয় তহবিল থেকে মহান মে দিবস উপলক্ষে 5 জন শ্রমিক আর্থিক সহায়তার চেক পাবেন। তার মধ্যে 3 জন শ্রমিকের মৃত্যুজনিত কারণে তাদের পরিবারবর্গ আর্থিক সহায়তার চেক পাবেন। সুধী মণ্ডলী, প্রথমেই মাননীয় প্রধানমন্ত্রীর কাছ থেকে জনাব মোহাম্মদ ওয়ারিসের কন্যা মোসাম্মদ লাভলি বেগম 2 লক্ষ টাকার চেক গ্রহণ করবেন। মোসাম্মদ লাভলি বেগম 2 লক্ষ টাকার চেক গ্রহণ করছেন। মরহুম হযরত আলীর পুত্র জনাব মোহাম্মদ আবেদ আলী 2 লক্ষ টাকার চেক গ্রহণ করবেন। জনাব মোহাম্মদ আবেদ আলী 2 লক্ষ টাকার চেক গ্রহণ করছেন মাননীয় প্রধানমন্ত্রীর কাছ থেকে। এরপর জনাব মোহাম্মদ আকরাম আলীর কন্যা মোসাম্মদ আয়েশা খাতুন 2 লক্ষ টাকার চেক গ্রহণ করবেন। মাননীয় প্রধানমন্ত্রীর কাছ থেকে মোসাম্মদ আয়েশা খাতুন 2 লক্ষ টাকার চেক গ্রহণ করলেন। একজন শ্রমজীবী চিকিৎসা সহায়তা ক্যাটাগরিতে আর্থিক সহায়তা চেক পাবেন। মাননীয় প্রধানমন্ত্রীর কাছ থেকে চেক গ্রহণ করবেন জনাব মোহাম্মদ ইকবাল হোসেন, পিতা জনাব গিয়াসউদ্দিন। তিনি 1 লাখ টাকার চেক গ্রহণ করবেন। সুধী মণ্ডলী, এরপর একজন শ্রমিকের সন্তান শিক্ষাবৃত্তি ক্যাটাগরিতে আর্থিক সহায়তার চেক পাবেন। মাননীয় প্রধানমন্ত্রীর কাছ থেকে চেক গ্রহণ করবেন জনাব মোহাম্মদ মোজাম্মেল হোসেন খান, পিতা মরহুম বক্তার আলী খান। 20,000 টাকার চেক গ্রহণ করছেন। বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন থেকে মহান মে দিবস উপলক্ষে 5 জন শ্রমিক আর্থিক সহায়তা চেক পাবেন। 3 জন শ্রমিকের পরিবারবর্গ চিকিৎসা সহায়তা ক্যাটাগরিতে আর্থিক সহায়তা চেক পাবেন। মাননীয় প্রধানমন্ত্রীর কাছ থেকে চেক গ্রহণ করবেন জনাব মোহাম্মদ শাহজাহান। তিনি 1 লাখ টাকার চেক গ্রহণ করছেন। এরপর আশিকা আক্তার মাননীয় প্রধানমন্ত্রীর কাছ থেকে 1 লাখ টাকার চেক গ্রহণ করবেন। মাননীয় প্রধানমন্ত্রীর কাছ থেকে এরপর রেনু বেগম 1 লাখ টাকার চেক গ্রহণ করবেন। সুধী মণ্ডলী, 2 জন শ্রমিকের সন্তান শিক্ষাবৃত্তি ক্যাটাগরিতে আর্থিক সহায়তা পাবেন। মাননীয় প্রধানমন্ত্রীর কাছ থেকে অয়নশীল 60,000 টাকার চেক গ্রহণ করবেন। এরপর সাবরিনা আক্তার 50,000 টাকার চেক গ্রহণ করবেন। সুধী মণ্ডলী, সাবরিনা আক্তার 50,000 টাকার চেক গ্রহণ করলেন।
অসংখ্য ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী। সম্মানিত সুধীবৃন্দ, এখন সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা, বাংলাদেশের মেহনতি মানুষের নেত্রী, গণতন্ত্রের মানুষ কন্যা, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে তার মূল্যবান ভাষণ প্রদানের জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। Ladies and gentlemen, may I have the honor to invite the chief guest of the ceremony, Honorable Prime Minister, Government of the People's Republic of Bangladesh, Her Excellency Sheikh Hasina MP, to please address the distinguished gathering. Ladies and gentlemen, Honorable Prime Minister. বিসমিল্লাহির রহমানির রহিম। একটু বসেন, আপনারা স্লোগান পড়েন, বসেন সবাই, একটু বসেন। আজকের অনুষ্ঠানের সভাপতি, আমার সহকর্মীবৃন্দ, শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ, মালিক সংগঠনের নেতৃবৃন্দ এবং আমার শ্রমজীবী ভাই ও বোনেরা, এই হলে যারা উপস্থিত আছেন, এছাড়া সমগ্র বাংলাদেশে এবং বিদেশেও আমাদের যারা শ্রমিক ভাই বোনেরা উপস্থিত সুধী মণ্ডলী, আসসালামু আলাইকুম, শুভ সকাল। সকলকে আমার আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। আজকে মহান মে দিবস, এই মে দিবস উপলক্ষে আয়োজিত এই অনুষ্ঠান আমি পরম শ্রদ্ধাভরে স্মরণ করছি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে, যিনি আমাদের স্বাধীনতা এনে দিয়েছেন এবং এই মে দিবস পালনের সুযোগ করে দিয়েছেন। মে দিবস শ্রমিকদের অধিকার আদায়ের জন্য সংগ্রামের একটি দিন। আপনারা জানেন যে যুক্তরাষ্ট্রে শিকাগো শহরে হে মার্কেটে শ্রমিকদেরকে কোনো কর্মঘণ্টা ছিল না, অমানবিক পরিশ্রম করতে হতো, তারা নির্যাতিত হতো, তার প্রতিবাদ করেছিল, সংগ্রাম করেছিল, তাদের জীবনও দিতে হয়েছিল। তাদের দাবি ছিল মাত্র 8 ঘন্টা তারা কাজ করবে একটানা। আর এই 8 ঘন্টা সময়ের দাবিতেই তাদের এই আন্দোলন। আর এই আন্দোলন করতে যে সেই যুক্তরাষ্ট্রের পুলিশের হাতে তাদের জীবন দিতে হয়েছিল। সেই দিন যারা শ্রমিকদের অধিকারের জন্য সংগ্রাম করেছিলেন, শ্রমের উপযুক্ত মূল্য এবং দৈনিক 8 ঘন্টা কাজের জন্য এই দাবি নিয়ে যারা সংগ্রাম করেছিলেন এবং যারা জীবন দিয়েছেন, আমি তাদেরকেও আজকের দিনে স্মরণ করি। কারণ তাদের এই মহান আত্মত্যাগের বিনিময়ে আমাদের শ্রমিক শ্রেণী পেয়েছেন তাদের অধিকার। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব স্বাধীনতার পর এই মে দিবসকে প্রথম শ্রমিক সংহতি দিবস হিসেবে ঘোষণা দিয়েছিলেন এবং রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি দিয়েছিলেন। আমি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের প্রতি শ্রদ্ধা জানাই জাতীয় 4 নেতার প্রতি, 30 লক্ষ শহীদের প্রতি, 2 লক্ষ মা বোনের প্রতি। অত্যন্ত বেদনার সাথে স্মরণ করি 15ই আগস্ট। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব একটা যুদ্ধ বিধ্বস্ত দেশ গড়ে তোলার দায়িত্ব হাতে নিয়েছিলেন। সময় পেয়েছিলেন মাত্র 3 বছর 7 মাস। 15ই আগস্ট বাংলাদেশের রাষ্ট্রপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবকে নির্মমভাবে হত্যা করা হয়। একই সাথে হত্যা করা হয়েছে আমার মা বেগম ফজিলাতুন্নেসা মুজিবকে। আমার ছোট 3 ভাই মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন শেখ কামাল, লেফটেন্যান্ট শেখ জামাল এবং 10 বছরের ছোট্ট ভাইটি রাসেলকে পর্যন্ত ঘাতকের দল নির্মমভাবে হত্যা করে। হত্যাকারী কামাল জামালের নবপরিণীত বধূ সুলতানা কামাল এবং পারমিন জামাল রুজিকে। আমার একমাত্র চাচা আবু নাসের, শেখ আবু নাসের, তিনি মুক্তিযোদ্ধা, পঙ্গু ছিলেন।
ঘাতকতা তাকেও হত্যা করে। রাষ্ট্রপতি মিলিটারি সেক্রেটারি ছুটে এসেছিলেন, ব্রিগেডিয়ার জামিলকে হত্যা করে। পুলিশ অফিসার সিদ্দিকুর রহমানকে হত্যা করে। এভাবেই আরও আমার মেজফুপুর বাড়ি, সেজফুপুর বাড়ি আক্রমণ করে 18 জন মানুষকে নির্মমভাবে 15ই আগস্ট হত্যা করা হয়। আমি তাদের আত্মার মাগফিরাত কামনা করি। আমার ছোট বোন রেহানা আর আমি বিদেশে ছিলাম, তাই বেঁচে গিয়েছিলাম, দেশে আসতে পারিনি। অবৈধভাবে সংবিধান লঙ্ঘন করে মার্শাল ল জারি করে যারা ক্ষমতা এসেছিল, আমাদেরকে তারা আসতে দেয়নি। আমার ছোট বোনের পাসপোর্টটাও দেয়নি। তারপর 81 সালে বাংলাদেশ আওয়ামী লীগ আমাকে তাদের অবর্তমানে যখন সভাপতি নির্বাচিত করে, একরকম জোর করে আমি দেশে ফিরে আসি। একটাই লক্ষ্য ছিল, জাতিপিতা এদেশকে স্বাধীন করেছিলেন দেশের মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য। তিনি সবসময় মেহনতি মানুষের কথাই বলতেন। আমাদের কিষাণ, কিষাণী, শ্রমিক, মোটে মজুর, তাদের কথাই তিনি ভাবতেন এবং তাদের ভাগ্য পরিবর্তনের জন্যই ছিল জাতির পিতার সংগ্রাম। 1973 সালে আলজিয়ার্সে ন্যাম সম্মেলন হয়, সেখানে তিনি ভাষণ দিয়েছিলেন। সেই ভাষণে তিনি বলেছিলেন, আমি কোট করছি, যে বিশ্ব আজ দুভাগে বিভক্ত, শোষক ও শোষিত, আমি শোষিতের পক্ষে, আনকোট। জাতিপিতা তার এই কণ্ঠ সোচ্চার করেছিলেন শোষিত মানুষের মুক্তির জন্য, যা শুরু করেছেন এই বাংলাদেশ থেকে। এদেশের মানুষের জীবনে যে বৈষম্য, সেই বৈষম্য তিনি দূর করতে চেয়েছিলেন। বাংলাদেশে আসলে তখন আমাদের দেশে, আমাদের এই ভূখণ্ড, এই অঞ্চলে তেমন কোনো শিল্প, কলকারখানা কোনো কিছুই ছিল না। যুদ্ধের সময় দেশটা ছিল সম্পূর্ণ ধ্বংসপ্রাপ্ত। কোনো রিজার্ভ মানি ছিল না, কারেন্সি নোট ছিল না, যুদ্ধকালীন সময়ে খেতে ফসল ফলেনি। শিল্প কলকারখানার অধিকাংশ মালিক তা সেগুলি ফেলে দিয়ে চলে যায়। স্বাধীনতার পর মা যেমন একটা রুগ্ন সন্তানকে বুকে লালন পালন করে সুস্থ করে গড়ে তোলে, ঠিক সেইভাবে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব স্বাধীনতার পরপরই শূন্য হাতে একটা যুদ্ধ বিধ্বস্ত দেশ গড়ে তোলার দায়িত্ব হাতে নিয়েও সকল পরিত্যক্ত কলকারখানা জাতীয়করণ করেন এবং শ্রমিকদের অধিকার নিশ্চিত করবার পদক্ষেপ নেন। তাদের কর্মসংস্থান যাতে ঠিক থাকে, সেই পদক্ষেপটাই তিনি হাতে নিয়েছিলেন এবং শ্রমিকদের স্বার্থ রক্ষার জন্য মঞ্জুরি কমিশন গঠন করেন, মে দিবসে সরকারি ছুটি ঘোষণা করেন এবং আন্তর্জাতিক সংস্থা আইএলওর সদস্যপদ 1972 সালেই আমরা অর্জন করি। এবং শুধু তাই না, তিনি আইএলও অর্থাৎ আন্তর্জাতিক শ্রম সংস্থার সদস্যপদ গ্রহণ করার সাথে সাথে এর প্রোটোকল এবং কনভেনশনগুলি সই করেন এবং সেগুলি মেনেই শ্রমিকদের অধিকার নিশ্চিত করবার পদক্ষেপ নেন। 1 মে 1972 সাল মে দিবস উপলক্ষে জাতির উদ্দেশ্যে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব ভাষণ দিয়েছিলেন। আমি কোট করছি, কোট, আপনাদের পরিশ্রম করতে হবে, উৎপাদনের লক্ষ্য অর্জন করতে হবে, দেশের সম্পদ বাড়িয়ে আমরা জীবনযাত্রা প্রকৃত উন্নয়ন করতে সক্ষম হব। শত শত বছর ধরে আমরা একটি নিকৃষ্ট উপনিবেশ ও বিদেশিদের বাজার হিসেবে লুণ্ঠিত হয়েছি। বিদেশিরা দেশের অর্থনীতিকে জনগণের প্রয়োজনে উপযোগী করে তোলেননি। আমাদের অর্থনীতিকে সম্পূর্ণরূপে করে দিয়ে গেছে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এক ভয়াবহ পরিস্থিতির মধ্য দিয়ে দেশের অর্থনীতিকে পুনর্গঠনের কাজে হাত দিয়েছে। তিনি নিজের ভাষণেই বলেছেন কিরকম ভয়াবহ পরিস্থিতি তখন আমাদের ছিল, তারপর তিনি থেমে যাননি, তিনি কাজ করেছেন। কাজে খেটে খাওয়া মানুষ, তাদের ভাগ্য পরিবর্তনই আওয়ামী লীগের সবসময় লক্ষ্য। কাজে আমরাও সবসময় সে পদক্ষেপ নিই এবং জাতির পিতা যখন গড়ে তুলেছেন, তখন যে সমস্ত মালিক বাংলাদেশে ছিল, তিনি একটা অর্ডার জারি করেছিলেন যে শিল্প কলকারখানা সেই মালিক
ফেরত পাবে, আর যেগুলি মালিকানাবিহীন সেগুলি তো সরকার চালাবে। সেই ব্যবস্থাটাও তিনি করেছিলেন, বেসরকারি খাতকেও তিনি গুরুত্ব দিয়েছিলেন। তিনি না মাত্র 9 মাসের মধ্যে আমাদের একটি সংবিধান দেন। এই সংবিধানের 13 অনুচ্ছেদে আমাদের অর্থনৈতিক নীতিমালা কি সেটা কিন্তু স্পষ্ট বলা আছে। সেখানে যেমন সরকারি প্রতিষ্ঠান থাকবে, সবাই হবে, বেসরকারি খাত থাকবে, অর্থাৎ অর্থনীতিকে বহুমুখী করে মানুষের কর্মসংস্থান বৃদ্ধি করা এবং মানুষের জীবন উন্নত করা, সেটাই ছিল জাতির পিতার লক্ষ্য। সেই লক্ষ্য নিয়ে তিনি কাজ করেছেন। 21 বছর পরে আওয়ামী লীগ সরকার গঠন করে। আমরা সরকার গঠন করি, আমাদের সব থেকে বড় কাজ হলো মানুষের কল্যাণ করা। সেই প্রচেষ্টাই আমরা হাতে নিয়েছিলাম। আমরা আমাদের দেশকে এগিয়ে নিতে চাই। 2008 নির্বাচনে ঘোষণা দিয়েছিলাম আমরা ডিজিটাল বাংলাদেশ গড়ে তুলব। আর 96 সালে যখন প্রথম সরকার গঠন করলাম, আসলে বিরোধী দলে থাকতেই দেখেছি আমাদের যারা শ্রমিকরা কাজ পেত, আমি অনেক কারখানা ঘুরেছি, আমি গার্মেন্টস শ্রমিকদের অবস্থা দেখেছি। তাদের মজুরি ছিল মাত্র 800 টাকা। একজন মালিককে জিজ্ঞেস করলাম যে 800 টাকা একটা জীবন চলে কিভাবে। 96 সালে সরকার এসেই আমরা কিন্তু তা বাড়িয়েছিলাম এবং যতবার সরকার এসেছি ততবারই বৃদ্ধি করেছি। যে আমরা আমাদের যে লক্ষ্য, আমাদের শ্রমিক গোষ্ঠীকে আরো উপযুক্ত করে গড়ে তোলা, তাদের ট্রেনিংয়ের ব্যবস্থা করা এবং বিদেশে যারা যায় তাদেরও ট্রেনিংয়ের ব্যবস্থা, সেগুলো আমরা একে একে করে যাচ্ছি। এবং ইতিমধ্যে আমাদের শ্রম অধিদপ্তরের ট্রেড ইউনিয়ন রেজিস্ট্রেশন প্রক্রিয়া আবেদন গ্রহণ করতে শুরু করে রেজিস্ট্রেশন সনদ প্রদান সহ সকল কার্যক্রম অনলাইনে সম্পাদিত হচ্ছে। কারণ ডিজিটাল বাংলাদেশ করব ঘোষণা দিয়েছিলাম, আজকের বাংলাদেশ ডিজিটাল বাংলাদেশ। আমরা চাই আমাদের দক্ষ জনশক্তি গড়ে উঠুক। কারণ আমরা 8 নির্বাচনে ঘোষণা দিয়েছিলাম ডিজিটাল বাংলাদেশ, আমরা করেছি। আর এবারে আমাদের ঘোষণা হচ্ছে 2021 সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ গড়ে তুলব। এই ক্ষেত্রে শিক্ষায়, দীক্ষায় এবং ট্রেনিংয়ে, কারিগরি শিক্ষায় আমাদের কেউ পিছিয়ে থাকবে না। প্রতিষ্ঠানসমূহ পরিদর্শন এবং পরিদর্শনের পরবর্তীতে নোটিশ প্রদান, অভিযোগ, লেবার ইন্সপেকশন ম্যানেজমেন্ট অ্যাপ্লিকেশন লিমা এর মাধ্যমে আমরা ব্যবস্থা নিচ্ছি। কেউ যদি আমাদের শ্রমিকদের ন্যায্য পাওনা থেকে বঞ্চিত করে, সে যে যত বড়ই হোক না কেন, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন হলেও তাদেরকে আমরা ছাড়ি না, ছাড়ব না। শ্রমিকের পাওনা যথাযথভাবে পরিশোধ করতে হবে, তাদের ভালো মন্দ দেখতে হবে। আপনারা জানেন যে আমাদের শিল্প কলকারখানা যেমন গার্মেন্টস প্রায় আগুন লাগতো। এই আগুন কেন লাগে সেটাও যেমন আমরা খুঁজে বের করেছি, সেই সাথে সাথে আমাদের প্রত্যেকটা শিল্প কলকারখানা যেন আধুনিক হয়, অগ্নি নির্বাপক ব্যবস্থা থাকে, শ্রমিকের জীবনমান নিরাপদ থাকে, সেই পদক্ষেপ নিয়েছি। তার জন্য আমি বিশেষ প্রণোদনা দিয়েছি। আমি আলাদাভাবে সমস্ত অগ্নি নির্বাপক যন্ত্র থেকে শুরু করে ইন্ডাস্ট্রিগুলি যাতে গ্রিন ইন্ডাস্ট্রি হিসেবে গড়ে ওঠে, তার জন্য প্রতিটি যা যা প্রয়োজন ছিল সব কিছুর মধ্যে ট্যাক্স তুলে দিয়ে সহজলভ্য করে দিয়েছিলাম, যাতে করে আমাদের শিল্প কলকারখানাগুলি নিরাপদ হয়। আজকে সারা বিশ্বে গার্মেন্টসের 10টি যদি হিসাব করা হয়, তো 10টির মধ্যে বলতে গেলে 10টি আছে বাংলাদেশে। এটাই হচ্ছে প্রায় 200-250 শিল্প কলকারখানা গ্রিন শিল্প কলকারখানা হিসেবে আমরা গড়ে তুলতে সক্ষম হয়েছি। আমরা শ্রমিক ভাই বোনদের যে কোনো সমস্যা সংক্রান্ত অভিযোগ গ্রহণ, অভিযোগ নিষ্পত্তি, প্রয়োজনীয় পরামর্শ প্রদানের জন্য সার্বক্ষণিক টোল ফ্রি হেল্পলাইন করা হয়েছে, যেটা হচ্ছে 16357 এই 16357 চালু হয়েছে। সেখানে যদি শ্রমিকদের কোনো অসুবিধা হয়, তারা টেলিফোন করলে সাথে সাথে তারা যে কোনো সমস্যা পড়লে সেটা সমাধানের ব্যবস্থা নেওয়া হবে, সে ব্যবস্থা করা হয়েছে।
এবং শিল্প কলকারখানা বিশেষ করে গার্মেন্টসের পরিদর্শনের জন্য পরিদর্শক এবং মনিটরিংয়ের ব্যবস্থা করা হয়েছে। শ্রম আইন 2006 সালে বিএনপি ক্ষমতায় থাকতে যখন এটা পার্লামেন্টে তোলা হয়, আমরা বিরোধী দল ইসলাম আমরা অনেকগুলি সংশোধনী নিয়েছিলাম, তখন তারা একটা সংশোধনীও গ্রহণ করে নাই। কিন্তু আমরা যখন দ্বিতীয়বার সরকারে আসি, আমরা সেই শ্রম আইন সংশোধন করে শ্রম আইন সংশোধন আইন 2018 আমরা প্রণয়ন করেছি। এর মাধ্যমে দিকে তো অবশ্যই তাদের দেখতে হবে। আজকের যে প্রতিপাদ্য বিষয়টা, শ্রমিক মালিক গর্ব দেশ, স্মার্ট হবে বাংলাদেশ, আমি মনে করি অত্যন্ত উপযোগী একটি প্রতিপাদ্য এবং আমরা সেটাই বিশ্বাস করি। আমরা বিদেশের বিভিন্ন খাতে কর্মরত শ্রমিকদের কল্যাণ নিশ্চিত করার জন্য বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন তহবিল গঠন করা হয়েছে, যেখান থেকে প্রাতিষ্ঠানিক অপ্রাতিষ্ঠানিক যে কোনো খাতে নিয়োজিত শ্রমিক বা তাদের সন্তানের উচ্চশিক্ষার জন্য শ্রমিক কর্মরত অবস্থায় দুর্ঘটনাজনিত কারণে স্থায়ীভাবে অক্ষম হলে অথবা মৃত্যুবরণ করলে বা জরুরি ও দুরারোগ্য ব্যাধির চিকিৎসার জন্য আর্থিক সহায়তা প্রদান করা হয়। এর বাইরেও দুর্ঘটনা ছাড়াও আন্দোলনের নামে যখন বাসে আগুন, ট্রাকে আগুন, শ্রমিক সহ মানুষকে পুড়িয়ে মেরেছিল ওই বিএনপি জামাত জোট, প্রায় 3800 বাস, ট্রাক, গাড়ি, রিক্সা, ভ্যান, সিএনজি, এমন কিছু নাই, ট্রেন, লঞ্চ, তারা আগুন দিয়েছে এবং জ্যান্ত মানুষ ওখানে পুড়ে মারা গেছে। আমি ক্ষমতা ছিলাম, প্রত্যেকটা পরিবারকে আর্থিক সহায়তা দিয়েছি, প্রতিটি ক্ষতিগ্রস্ত মালিকদেরকে আমরা আর্থিক সহায়তা দিয়েছি। শুধু তাই না, রানা প্লাজায় যখন ধস হলো বা তানজির গার্মেন্টসে যখন আগুনে পড়লো, প্রতিটি পরিবারকে আর্থিক সহায়তা দিয়েছি, চিকিৎসার ব্যবস্থা করেছি, বিনা পয়সায় চিকিৎসা দিয়েছি। আমাদের শ্রমিকদের কল্যাণ দেখা, এটা আমাদের আওয়ামী লীগের একটা দায়িত্ব বলে আমি সবসময় মনে করি। আমাদের রপ্তানিমুখী গার্মেন্টস শিল্পের কর্মরত শ্রমিক কর্মচারীদের সার্বিক কল্যাণেও একই সেবা দিতে গঠন করা হয়েছে কেন্দ্রীয় তহবিল। কর্মক্ষেত্রে দুর্ঘটনাজনিত ক্ষতিপূরণ স্কিম EIS চালুর মাধ্যমে কর্মক্ষেত্রে পেশাগত দুর্ঘটনা, অসুস্থতার ক্ষতিগ্রস্ত শ্রমিকদের চিকিৎসা পুনর্বাসন সেবা দেওয়ার পাশাপাশি আর্থিক ক্ষতিপূরণও দেওয়া হচ্ছে। পাশাপাশি রপ্তানিমুখী শিল্পের কর্মহীন ও দুস্থ শ্রমিকদের সর্বোচ্চ 3 মাসের নগদ আর্থিক সহায়তা প্রদানমূলক সামাজিক সুরক্ষা কার্যক্রমও চলমান রয়েছে। আমাদের সরকার বাংলাদেশ শ্রম বিধিমালা 2015 প্রয়োজনীয় সংশোধন এনে 2022 সালে সংশোধিত শ্রম বিধিমালা প্রণয়ন করেছে। শ্রমিক কল্যাণ জোরদারকরণে জাতীয় শ্রম নীতি 2012 যুগোপযোগী করারও পদক্ষেপ আমরা গ্রহণ করেছি। শ্রম আইনের আলোকে শ্রমিক ও মালিকের মধ্যকার অমীমাংসিত শিল্প বিরোধ মীমাংসা বিচার বিভাগীয় কার্যাবলী দ্রুত সম্পন্ন করার জন্য পূর্বের 7টি শ্রম আদালতের সাথে নতুন আরও 6টি শ্রম আদালত প্রতিষ্ঠার মাধ্যমে দেশে মোট শ্রম আদালত এখন 13টিতে উন্নীত করা হয়েছে এবং শ্রমিকরা যে কোনোভাবে তারা বঞ্চিত হলে সেখানে তারা মামলা করতে পারে, নালিশ করতে পারে, সেই সুযোগটা তাদেরকে দেওয়া হচ্ছে। 2009 সালে আওয়ামী লীগ সরকার রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেয়ে 2010 সালে RMG সেক্টরে শ্রমিকদের নিম্নতম মজুরি, যেটা আমি সেই প্রথমবার যখন সরকার 96 সালে তখন 800 টাকা থেকে 1600 টাকা করেছিলাম, কিন্তু দুর্ভাগ্যের বিষয় 2001-এ আমরা সরকারে আসতে পারিনি, বিএনপি জামাত জোট ক্ষমতা এসে ওটা স্থগিত করে রেখেছিল। 2006 সালের দিকে শ্রম আইন করার পরে তারা ওটা 1600 টাকা করে। আমি যখন 2009-এ সরকার গঠন করলাম তখন দেখলাম যে 1662 টাকা মাত্র তারা মজুরি পায়, সেটাকে 800 টাকা থেকে 1600 টাকা। আমরা তখন আমাদের সত্যি কথা বলতে আমি নিজে তখন উদ্যোগ নিয়েছিলাম, মালিকদের সাথে ডেকে কথা বলেছিলাম এবং তাদের সাথে পরামর্শ করে আমরা শ্রমিকদের মজুরি 1600 টাকা থেকে 3200 টাকায় বৃদ্ধি করি। 2013 সালে অর্থাৎ একই টার্মে পুনরায় আবার আমরা শ্রমিকদের মজুরি 5300 টাকায় বৃদ্ধি করেছিলাম। এরপর 2014 সরকারে আসে আবার পুনরায় এসে 2018 অর্থ বছরে আমরা পুনরায় আমাদের মজুরি শ্রমিকদের মজুরি 8300 টাকায় বৃদ্ধি করি। এরপরে 2023 সালে
যখন কোভিড-19 অতিমারি দেখা গিয়েছে, সেই সময় আমরা যেমন মালিকদেরকে প্রণোদনা দিয়েছি, স্বল্প সুদে ঋণ দিয়েছি, পাশাপাশি আমাদের গার্মেন্টস শ্রমিক বা শ্রমজীবী মানুষ তাদের জন্য বিশেষভাবে তাদের মজুরি আমরা কারো হাতে না দিয়ে বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে সরাসরি আমাদের শ্রমিক মেয়ে এবং ছেলে সকলের জন্য তাদের মোবাইল ফোন অথবা তাদের অ্যাকাউন্টে সরাসরি আমরা টাকা জমা দিয়েছি, সরাসরি তাদের মজুরি তাদের হাতে পৌঁছে দিয়েছি। এবং শিল্প কলকারখানা যাতে বন্ধ না হয় সেগুলি চালু রাখার জন্য যথেষ্ট ব্যবস্থা নিয়েছি এবং ভিন্ন ধর্মে কী কী উৎপাদন করা যায় সে পরামর্শ দিয়ে সেই সুযোগটাও আমরা সৃষ্টি করে দিয়েছি। অর্থাৎ কোভিড-19 যেখানে সারা বিশ্ব স্থবির, বাংলাদেশ কিন্তু স্থবির হয়নি এবং তাদের সব ধরনের সুরক্ষা বিনা পয়সায় টেস্টিং করা এবং তাদের ভ্যাকসিনের ব্যবস্থা করা এবং কর্মক্ষেত্রে একটা উপযুক্ত স্বাস্থ্যসম্মত পরিবেশে যাতে কাজ করতে পারে সেই সুযোগটাও আমরা সৃষ্টি করে দিয়েছি। সেই সাথে সাথে আমরা এবারে 2023 সালে যেহেতু ইউক্রেন রাশিয়া যুদ্ধ, স্যাংশন, কাউন্টার স্যাংশন এবং এই অতিমারি কোভিড-19 এখন তো আবার ইসরায়েল আক্রমণ করে প্যালেস্টাইনিদের উপর গণহত্যা চালাচ্ছে, এই সার্বিক কারণে যে মুদ্রাস্ফীতি দেখা দিয়েছে সেটা মোকাবেলা করার জন্য জীবনযাত্রা যাতে চালু থাকে স্বাভাবিকভাবে সকলের বেতন আমরা যেমন 5% বাড়িয়েছি, কিন্তু আমাদের শ্রমজীবী মানুষের জন্য আমরা এই মজুরি 12,500 টাকায় উন্নীত করেছি 8,000 থেকে, অর্থাৎ 8,300 থেকে 12,500 টাকায় উন্নীত করে দিয়েছি। পাশাপাশি আমাদের শুধু গার্মেন্টস সেক্টর না, অন্যান্য 44টি বেসরকারি সেক্টর, সেখানেও 42টি সেক্টরে নিম্নতম মজুরি পুনর্নির্ধারণ করা হয়েছে। সে সাথে যাতে আমাদের যারা মেয়েরা কাজ করে মাতৃত্বকালীন ছুটির ব্যবস্থা, টিফিনের ব্যবস্থা, তাদের শিশু দিবাযত্ন কেন্দ্র থেকে শুরু করে সব ধরনের সুযোগ যাতে মালিকরা করে দেয় সেই ব্যবস্থাটাও আমরা করেছি। সেইভাবেই আমরা আমাদের শ্রমিকদের কাজ করার ব্যবস্থা করে যাচ্ছি। আমি একটি কথা আমি বলতে চাই, যেখানে আমাদের মালিক শ্রেণী আছেন তাদের আমি বলবো, আপনারা কারখানা তৈরি করেন, এটা আমাদের শ্রমিক ভাই বোনদেরও জানা উচিত যে কারখানা তৈরি করে শিল্প কলকারখানা বা যাই করুক মালিকরা করছেন, তারা সেখানে বিনিয়োগ করে কিসের আশায়? তারা উৎপাদন বাড়াবে, ব্যবসা করবে, লাভ করবে, সেটাই তো তাদের উদ্দেশ্য। সেই সাথে সাথে শ্রমিকদেরও আমি বলবো যে শ্রমিকরা সেখানে কাজ পান, আর যে প্রতিষ্ঠান আপনাদের কাজের সুযোগ করে দিচ্ছে, আপনাদের রুটি রুজির ব্যবস্থা করে দিচ্ছে, ভাত কাপড়ের ব্যবস্থা করে দিচ্ছে, তাদেরও যেমন দায়িত্ব আছে সেই সাথে মালিকদেরও দায়িত্ব আছে যে শ্রমিকরা তাদের শ্রম দিয়ে উৎপাদন বাড়িয়ে তাদের জীবন জীবিকা বা জীবনকে উন্নত করা অথবা বিলাসবহুল জীবনের সুযোগ করে দিচ্ছে, তারা একটু বিলাসিতা একটু কমিয়ে শ্রমিকদের দিকে বিশেষ নজর দেবে, সেটাই আমি চাই। আমরা কোভিড-19 সময় যে প্রণোদনা দিয়েছি সেখানেও তো আমরা ভর্তুকি দিয়েছি, মাত্র 4% ইন্টারেস্টে আমরা ঋণ দিয়েছি মালিকদের, যেন আমার শিল্প কলকারখানা বন্ধ না হয়। ধীরে ধীরে তারা সেটা পরিশোধ করছেন। এই প্রণোদনা প্যাকেজ ঘোষণা করার ফলে কারো ব্যবসায় কিন্তু ক্ষতি হয়নি, আবার শ্রমিকরাও তাদের মজুরিটা নিয়মিত পেয়েছেন। কাজে এখানে আমি বলবো, আমি জানি আমাদের দেশে কিছু কিছু ভাড়াটা লোক, আমি বলবো কথায় কথায় তারা শ্রমিকদের নিয়ে রাস্তায় নামার চেষ্টা করে। এখন যে কারখানা আপনার ভাত কাপড়ের ব্যবস্থা করছে, কাজের ব্যবস্থা করছে, জীবন জীবিকার ব্যবস্থা করছে, সেই কারখানা নিজেরা যদি ধ্বংস করতে যান, ভাঙাচোরা, আগুন দেওয়া বা এই ধরনের কাজ করেন, তাহলে ক্ষতিকার হচ্ছে, নিজের ক্ষতি হচ্ছে, পরিবারের ক্ষতি হচ্ছে, দেশের ক্ষতি হচ্ছে, মালিকদেরও ক্ষতি হচ্ছে। তবে মালিকদের তো আর ওই একটা ব্যবসা থাকে না, আরও ব্যবসা থাকে, তারা হয়তো পুষিয়ে নিতে পারেন, কিন্তু আপনাদের নিজেদের ক্ষতি তো নিজেরা করেন। আমাদের দেশে আমাদের শ্রমিক শ্রেণীর দাবির জন্য বা কথা বলার জন্য তো আমরা আছি, আমরা কিন্তু বলি
আমি প্রধানমন্ত্রী শুধু না, আমি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের মেয়ে, আমি সেইভাবেই নিজেকে বিবেচনা করি। আপনাদের কোনো অসুবিধা যদি হয়, আমি জানি আমার দুয়ার খোলা, আপনারা যোগাযোগ করতে পারেন। আপনাদেরও, কারণ আমাদেরও শ্রমিক সংগঠন আছে, কাজে সেগুলো আমরা দেখব। তবে এটা মাথায় রাখতে হবে, আমরা আমাদের কিষাণী তাদেরও কর্মসংস্থান, তাদেরও জীবন জীবিকার ব্যবস্থা, এমনকি বর্গা চাষিদের আমি উদ্যোগ নিয়ে বিনা জামানতে ঋণের ব্যবস্থা করে দিয়েছি। 96 সালে যখন সরকারে 98 সালে ভয়াবহ বন্যা হলো, তারপর থেকে আমি বর্গা চাষিদেরকে বিনা কোনো জামানত লাগবে না, বিনা জামানতে কৃষি ব্যাংকের মাধ্যমে তাদেরকে আমরা কৃষি ঋণ দিই। শিশু শ্রম বন্ধ করবার জন্য আইন করে শিশুদের লেখাপড়া যাতে হয় সে ব্যবস্থা আমরা করে দিয়েছি। শিশু শ্রম, যে সমস্ত শ্রমে শিশুদের ক্ষতি হতে পারে সেগুলি যাতে তারা না করতে পারে সে ব্যবস্থাও আমরা নিয়েছি। আজকে আমার 98% শিশুরা স্কুলে যাচ্ছে, আমরা তাদের বৃত্তি দেই, আমরা তাদের খাবারের ব্যবস্থা করি, বিনা পয়সায় বই দেই, সাথে সাথে কারিগরি শিক্ষা ভোকেশনাল ট্রেনিংয়েরও ব্যবস্থা আমরা করে দিচ্ছি যেন কর্মক্ষেত্রে তারা সুযোগ পায়। এবং কর্মসংস্থান বাড়ানোর জন্য ব্যাপক হারে বেসরকারি খাতকে উন্মুক্ত করে দিয়েছি, যেটা আগে ছিল না। আওয়ামী লীগ আসার পরে আমরা করেছি যাতে আরও কর্মসংস্থার ব্যবস্থা হয়। আজকে আমাদের বেকারের সংখ্যা 3% নেমে এসেছে, যা প্রায় 2-3 গুণ বেশি ছিল। আর এখনও সেই কাজ চলছে। কর্মসংস্থান ব্যাংক করে দিয়েছি, যে কোনো যুবক সেখানে বিনা জামানতে ঋণ নিতে পারে, নিয়ে নিজের ব্যবসা বাণিজ্য করতে পারে, সেই সুযোগটা আমরা তৈরি করে দিয়েছি। কাজেই শুধু আমি এটাই বলবো যে কোনো সমস্যা হলে সেটা বলবেন, কিন্তু কারো প্ররোচনায়, কারো উস্কানিতে নিজের রুটি রুজি যেখান থেকে আসবে, ভাত কাপড় আসবে, কর্মসংস্থান হবে, সেটাকে যেন কোনো রকম ধ্বংস করা না হয়, সেটা আপনারা অবশ্যই যত্নবান হবেন। আর মালিকদেরও বলবো যে আপনারাও আপনাদের বিলাসিতার কিছু অংশ ছেড়ে দিয়ে শ্রমিকদের কল্যাণে দেখবেন। আর যারা আমাদের গার্মেন্টস ক্রয় করে, আন্তর্জাতিক পর্যায়ে যারা আমাদের গার্মেন্টস ক্রয় করে বা আমাদের উৎপাদিত পণ্য ক্রয় করে, তাদেরকেও বলবো, এখন তো সব জায়গায় ইনফ্লেশন বেড়ে গেছে, জিনিসের দাম বেড়ে গেছে, একটা পিস গার্মেন্টস তৈরি করতে খরচও বেড়ে গেছে। তো সেটা বিবেচনা করে যারা বায়ার তারা যদি একটু মূল্যটা বাড়িয়ে দেয়, তাহলে আমি মালিকদের উপরে আরও চাপ দিতে পারি আমাদের শ্রমিকদের সুবিধা দেওয়ার জন্য। আমি আশা করি আইএলও শুধু শ্রমিকদেরটা দেখতে গেলে সাথে সাথে এই মালিকদের বিষয়টাও দেখবে, এটাও যেন হয়। আমাদের কর্মক্ষেত্রে পৃথিবীর অনেক দেশে আছে, অনেক উন্নত দেশেও নারীরা কিন্তু সমমজুরি পায় না, বাংলাদেশে নারীরা সমান মজুরি পায়। আজকে আমাদের কর্মজীবীর সংখ্যা মহিলাদের 43.41 ভাগে বৃদ্ধি পেয়েছে, যা ছিল মাত্র 22.81 ভাগ। আমরা কিন্তু সেটা বৃদ্ধি করে দিয়েছি। এখন মেয়েরা সর্বক্ষেত্রে কাজ করতে পারে, সেই সুযোগ আমরা সৃষ্টি করে দিয়েছি। তাদের নিরাপত্তার ব্যবস্থা আমরা করেছি। সেই সাথে আমাদের যেমন গার্মেন্টসের মেয়েদের থাকার জন্য ডরমেটরি তৈরি করে দেওয়া, তাদের জন্য হোস্টেলের ব্যবস্থা, শ্রমজীবী কর্মজীবী মেয়েদের হোস্টেলের ব্যবস্থা, তাদের নিরাপদ আবাসনের ব্যবস্থা, সেটা আমরা শুধু ঢাকা শহর না, পর্যায়ক্রমে প্রত্যেকটা বিভাগ জেলা পর্যায় পর্যন্ত আমরা তৈরি করে দিচ্ছি। আর দক্ষতা উন্নয়নে যাতে তাদের ভালোভাবে ট্রেনিং পায় সে ব্যবস্থা আমরা করেছি। আমরা আমাদের ক্ষুদ্র নৃগোষ্ঠী তাদের এবং তাদের পরিবারের সদস্যদের কল্যাণে এবং দক্ষতা উন্নয়ন কার্যক্রম জোরদার করতে রাঙামাটি খাগড়ায় একটা বহুবিধ সুবিধা সহ শ্রম কল্যাণ কমপ্লেক্স নির্মাণ করা হয়েছে। নারায়ণগঞ্জে 1530 জনের ধারণ ক্ষমতা সম্পন্ন 2টি বহুতল কর্মজীবী শ্রমজীবী মহিলা হোস্টেল এবং শয্যা হাসপাতাল সুবিধা সহ শ্রম কল্যাণ কেন্দ্র নির্মাণ করা হয়েছে। তাছাড়া আমাদের সারা বাংলাদেশে কমিউনিটি ক্লিনিকের মাধ্যমে যে কেউ বিনা পয়সায় চিকিৎসা পাচ্ছেন, 20-30 ধরনের ঔষধ আমরা বিনা পয়সায় দিচ্ছি। কারণ আওয়ামী লীগ তো খেটে খাওয়া মানুষের দল, আমরা আওয়ামী লীগ কিন্তু ওই ক্ষমতার উত্তরণ ঘটিয়ে আসেনি, মাটির মানুষের থেকে এসেছে। কাজে আমরা আমাদের দেশের মানুষের জন্য এই কাজ করি। আইএলওর কনভেনশন যতগুলি জাতির পিতা বঙ্গবন্ধু করে গিয়েছিলেন, এরপরে বাকি যতগুলি কনভেনশন এবং প্রোটোকল আওয়ামী লীগ ক্ষমতায় এসে সেগুলি আমরা সই করেছি। এটা কিন্তু আমরা করেছি, এমনকি আমেরিকাও কিন্তু করে নাই, আমেরিকা করে নাই। যদিও তারা প্রশ্ন ওঠে আমাদের কাছে শ্রমিকের কল্যাণ, আমি যদি জিজ্ঞেস করি যে তারা কয়টা
আইএলও কনভেনশন বা প্রোটোকল সই করেছে, তার বোধহয় জবাব দিতে পারবে না। খুব বেশি হলে বোধহয় 2টো করেছে, তার বেশি না। আর সেখানে যদি কেউ আন্দোলন করে সাথে সাথে চাকরি শেষ। আর আমরা আন্দোলন করলে তাদের সাথে বসি, কথা বলি, সমস্যাগুলি সমাধান করি। এখানেই বিরাট তফাৎ। সেই জন্য আমাদের উপর অনেক খবরদারি করার চেষ্টা করা হয়। আমাদের জুট মিলগুলি বহু বছরের পুরনো, কোনোটা 54-56 সালে, কোনোটা 60 সালে এরকম করা, সেগুলি লাভবান হচ্ছিল না, কিছুতেই ওগুলি চালানো যাচ্ছিল না। আমরা এর আগেও বহুবার গোল্ডেন হ্যান্ডশেক হয়েছে, কিন্তু আমি আসার পরে আমি ঠিক করলাম যে না, এভাবে কারখানা চলবে না। কিন্তু পাট আমাদের কৃষি পণ্য, আবার আমাদের শিল্প পণ্য, পরিবেশ বান্ধব পণ্য। কাজে পাট গবেষণা করে আমরা পাটের জন্মরহস্য আবিষ্কার করেছি, জুট জিনোম আবিষ্কার করেছি। কাজে পাটকে আমাদের বাঁচিয়ে রাখতে হবে। আমরা শ্রমিকদের গোল্ডেন হ্যান্ডশেক দিয়েছি। প্রত্যেকের টাকা যার যার নিজের অ্যাকাউন্টে, এবং অনেক টাকা পেয়েছেন একসাথে, সব টাকা একসাথে না দিয়ে আমরা অর্ধেকটা পারিবারিক সঞ্চয়পত্র করে দিয়েছি, যে সঞ্চয়ের মাধ্যমে মাসে 11% উপর তারা মুনাফা পায়। আর বাকি কিছু টাকা হাতে দিয়েছি, কারণ আমি জানি নগদ টাকা হাতে পেলেই সব টাকা খরচ হয়ে যাবে। সেই জন্য তাদের সুরক্ষা দেওয়ার জন্য এই পারিবারিক সঞ্চয়পত্র করে কোনো শ্রমিক বাদ নেই, প্রত্যেককে আমরা দিয়ে দিয়েছি। তার পাওনা কড়াই ঘন্টা হিসাব করে সরাসরি ব্যাংকের মাধ্যমে তাদের অ্যাকাউন্টে জমা হয়ে গেছে। তাদেরকে একদিকে পারিবারিক সঞ্চয়পত্র, অপরদিকে কিছু নগদ টাকা দিয়েছি। আমরা এখন সেই জুট মিলগুলি সব বেসরকারি খাতে দিয়েছি, যেন দেশি বিদেশি বিনিয়োগের মাধ্যমে উন্নত মানের পণ্য উৎপাদন হয়। অনেকগুলি ইন্ডাস্ট্রি এখন চালু শুরু হয়ে গেছে। যারা চালু করেছে আমাদের অনেক শ্রমিক কিন্তু আবার পুনরায় সেখানে কাজ পাচ্ছে, অনেকেই চাকরি পাচ্ছে, সে ব্যবস্থাটাও করে দিয়েছে। এবং যখন দিয়েছি তাদের এটাই বলেছি, যারা দক্ষতা অর্জন করেছে জুট মিলে কাজ করে, তারাই আপনাদেরকে ভালো রেজাল্ট দিতে পারবে। এবং অনেকেই কিন্তু আমাকে ইতিমধ্যে বলেছে, আমি জানি যে তারা অনেকে এই ধরনের জুট মিলে তারা কাজ দিচ্ছে। কাজে আমরা সবসময় শ্রমিকদের কল্যাণটাই দেখি। আমার কিষাণী শ্রমিক সকলের কল্যাণ দেখা, এটাই আমাদের লক্ষ্য। আজকে মে দিবসে আমি এটাই চাই যে আমি শ্রমিক, মালিক সবাইকে একটা সুসম্পর্ক বজায় রেখে উৎপাদন বৃদ্ধির জন্য আবেদন জানাচ্ছি। আপনারা জানেন স্বাধীনতার পর দেশকে অর্থনৈতিক মুক্তির জন্য জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব এই বাংলাদেশ আওয়ামী লীগকে কৃষক শ্রমিক আওয়ামী লীগ হিসেবে প্রতিষ্ঠা করেছিলেন। যদিও এটা বাকশাল নামে গালি দেওয়া হয়, মূলত এটা ছিল কৃষক শ্রমিক আওয়ামী লীগ। অর্থাৎ শ্রমিক কৃষক তাদের মূল্যায়ন করে, তাদের ভাগ্য পরিবর্তন করে অর্থনৈতিক সমৃদ্ধি অর্জন, উৎপাদন বৃদ্ধি করা, অর্থনৈতিকভাবে বাংলাদেশকে স্বাবলম্বী করা, এটাই ছিল তার একমাত্র উদ্দেশ্য। কাজে সেই ক্ষেত্রে আমি এটুকু বলবো যে আমাদেরকেও, আমি আবারও বলবো, আমাদের মালিক শ্রমিক এখানে সবাই আছেন, দেশটা আমাদের সকলের। এদেশ যত উন্নত হবে, দেশের মানুষ ক্রয় ক্ষমতা বাড়বে, আমাদের কারখানার মালিকরা তারা নিজস্ব বাজার পাবে, তাদের উৎপাদনও বৃদ্ধি পাবে, তারাও লাভ করতে পারবে, আবার আমাদের শ্রমিকরাও কাজ পাবে। কাজে সেখানে উভয়ে এক হয়ে কাজ করতে হবে। আর কোনো সমস্যা হলে অবশ্যই সে সমস্যার সমাধানে যা যা করণীয় সেটা আমরা করব। এটা আমাদের জাতির কাছে দেওয়া ওয়াদা, সেটা আমরা করে যাচ্ছি, করে যাব। এর জন্য দুয়ারে দুয়ারে কারো দুয়ারে ধর্ণা দেওয়ার দরকার নেই। দেশ আমাদের, এদেশের মাটি মানুষকে আমরা চিনি, নদী নালা খাল বিল আমরা চিনি। এদেশের মানুষের ভাগ্য কিছু পরিবর্তন হয় আমাদের থেকে ভালো আর কেউ জানবে না, এটাই হচ্ছে বাস্তবতা। কাজে আসুন সকলে মিলে আমরা কাজ করি, আমাদের এই দেশটাকে আমরা এগিয়ে নিয়ে যাই। যে স্বপ্ন জাতির পিতা দেখেছিলেন, ক্ষুধা দারিদ্র্যমুক্ত উন্নত সমৃদ্ধ দেশ গড়া, আমরা সেইভাবে আমাদের দেশকে গড়তে চাই। কাজে সেই ক্ষেত্রে সকলকে এক হয়ে কাজ করার আমি আহ্বান জানাচ্ছি। যার যে সমস্যা অবশ্যই সে সমাধান আমরা ব্যবস্থা করে দেব। আমরা চাই আমাদের শ্রমিকরা নিরাপদে কাজ করবেন এবং সুষ্ঠু পরিবেশে কাজ করবেন এবং তাদের জীবনমানও উন্নত হবে, এটাই আমাদের লক্ষ্য। এখানে কোনো বৈষম্য থাকবে না, বৈষম্যহীন একটা সমাজ ব্যবস্থা আমরা গড়ে তুলতে চাই। অসাম্প্রদায়িক চেতনায় বাংলাদেশকে করতে চাই, যেটা জাতির পিতার স্বপ্ন ছিল, সেই স্বপ্ন আমরা বাস্তবায়ন করে চাই। আমি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব ৭২ সালের মে দিবসের আরেকটি কোড দিয়ে আমার বক্তব্য শেষ করছি। কোড, বঙ্গবন্ধু বলেছিলেন, কোড, সমৃদ্ধির পথে কোনো সংক্ষিপ্ত রাস্তা নাই,
শতাব্দী শোষণের পুঞ্জীভূত সমস্যা আমাদের সামনে জড়ো হয়ে রয়েছে। এগুলি সমাধানের উদ্দেশ্যে কঠোর পরিশ্রম ও আত্মত্যাগের জন্য প্রস্তুত থাকতে হবে। তাহলেই আমরা আমাদের স্বপ্নের সোনার বাংলা গড়ার ভিত্তি গড়ে তুলতে পারব। আমাদের ভবিষ্যৎ বংশধররা শান্তি ও সমৃদ্ধির মধ্যে সেখানে বসবাস করতে পারবে। খোদা আমাদের সহায় আছেন। আনকোড। আমি এটাই বলতে চাই যে আমাদের দেশকে আমরা এগিয়ে নিয়ে যাব। আজকে আমরা উন্নয়নশীল দেশের মর্যাদা পেয়েছি। 2026 সাল থেকে আমাদের যাত্রা শুরু হবে। আমাদের অনেক পরিশ্রম করতে হবে, উৎপাদন বাড়াতে হবে। ইতিমধ্যে ঘোষণা দিয়েছি 1 ইঞ্চি জমি যেন অনাবাদি না থাকে। যার যেখানে যতটুকু জমি আছে আমরা আবাদ করব। নিজেদের খাদ্য সংস্থা নিজেরা করব, লাগলে অন্যকে সহযোগিতা করব, কিন্তু কারো কাছে হাত পেতে চলব না। জাতির পিতা বলেছেন ভিক্ষুক জাতির ইজ্জত থাকে না। জাতিপিতা বঙ্গবন্ধু শেখ মুজিব বলেছেন ভিক্ষুক জাতির ইজ্জত থাকে না। আমরা বিশ্ব দরবারে আজকে যে সম্মান আমরা অর্জন করেছি, আজকে উন্নয়নের রোল মডেল হিসেবে বাংলাদেশ প্রতিষ্ঠা লাভ করেছে, আমরা সেই ধারা অব্যাহত রেখে বিশ্ব দরবারে মাথা উঁচু করে চলব, কারো কাছে হাত পেতে নয়। আমাদের শ্রম আর আমাদের মাটি মানুষ দিয়েই আমরা দেশকে এগিয়ে নিয়ে যাব। প্রচণ্ড গরম পড়েছে, সবাই সাবধানে থাকবেন, প্রচুর পানি খেতে হবে এবং একটু সাবধানে চলাফেরা করতে হবে। বেশিক্ষণ রোদের জন্য তেতে পুড়ে না যান, সেদিকে নিজের স্বাস্থ্যের দিকে নিজের নজর রাখবেন। সবাইকে ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। বাংলাদেশ চিরজীবী হোক। ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী। সম্মানিত أشهد أن لا إله إلا الله أشهد أن لا إله إلا الله أشهد أن محمدا رسول الله أشهد أن محمدا رسول الله حي على الصلاة حي على الصلاة حي على الفلاح حي على الفلاح الله أكبر الله أكبر لا إله إلا الله. اللهم رب هذه الدعوة التامة والصلاة القائمة آت محمدا الوسيلة والفضيلة والدرجة الرفيعة وابعثه مقاما محمودا الذي وعدته وارزقنا شفاعته يوم القيامة إنك لا تخلف الميعاد. হে আল্লাহ, এই পরিপূর্ণ আহ্বান ও শাশ্বত নামাজের তুমি প্রভু। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো বেহেশতের সর্বোচ্চ সম্মানিত স্থান এবং সুমহান মর্যাদা, আর তাকে অধিষ্ঠিত করো শ্রেষ্ঠতম প্রশংসিত স্থানে, যার প্রতিশ্রুতি তুমি তাকে দিয়েছ। কিয়ামত দিবসে তাঁর সুপারিশ আমাদেরকে নসিব করো। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না। আজ মহান মে দিবস।